শিল্পপতি নয়ন খানের মেয়ে আয়না খানের আজ বিয়ে হচ্ছে এক অতি সাধারণ একটা ছেলের সাথে, যে কিনা আয়নার বাবার অফিসেরই সামান্য একটা এমপ্লয় হিসেবে চাকরি করে। যদিও আয়না এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু আয়নার বাবার জোরাজুরিতে বাধ্য হয়েই সে বিয়েটা করে নেয়। আয়না যার সাথে বিয়ে হয়েছে তার নাম সোহরাব আহমেদ। সোহরাব আয়নার বাবার অফিসে চাকরি নিয়েছে মাত্র কয়েক মাস হলো, কিন্তু এই কয়েক মাসেই সে তার হার্ড ওয়ার্ক এবং কাজের প্রতি সততার মাধ্যমে নয়ন খানের মন এমনভাবে জয় করে নিয়েছে যে নয়ন খান তার মেয়েকেই সোহরাবের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, আর হুট করে সোহরাবের সাথে আয়নার বিয়েটাও দিয়ে দিলেন। এদিকে আয়না কিছুতেই এটা মানতে পারছেন না যে তার হাজবেন্ড তারই বাবার কোম্পানির একজন সামান্য কর্মচারী। যদিও সোহরাব এখন ম্যানেজার পদেই আছে, কিন্তু তাও ম্যানেজার হলেও সে তো আয়নার বাবার একজন কর্মচারী। এটাই আয়না মানতে পারছে না। তবু বাবার জেদের কাছে পরাজিত হয়ে বিয়েটা করতে হলো আয়নাকে। সোহরাব দেখতে শুনতে ভালোই এবং উচ্চশিক্ষিত একটা ছেলে, সেদিক থেকে আয়নার তাকে বিয়ে করতেও কোনো প্রবলেম না থাকলেও প্রবলেমটা শুধু এখানেই যে সোহরাব এবং আয়নার স্ট্যাটাস একদমই ম্যাচ করে না। তাছাড়াও সোহরাবের যে মাসিক ইনকাম তাতে আয়নার এক সপ্তাহের হাত খরচও হবে না। এদিকে ছোট থেকেই বিলাসবহুল জীবন লিড করে এসেছে আয়না, কিন্তু এখন থেকে তাকে অতি সাধারণভাবে জীবনযাপন করতে হবে। আয়নার বন্ধু বান্ধবীরাও হাসাহাসি করবে তাকে নিয়ে যখন তারা শুনবে আয়না তার বাবার অফিসেরই সামান্য এক কর্মচারীকে বিয়ে করেছে। এদিকে আয়নার বাবা বলে দিয়েছেন যে এখন থেকে আয়নাকে সোহরাব যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে। অন্যান্য মেয়েদের মতোই আয়নাকেও নিজের স্বামীর বাড়িতেই মানিয়ে গুছিয়ে থাকতে হবে। এবার তার স্বামীর বাড়ি যেমনই হোক না কেন, অন্য মেয়েদের মতোই সেও এখন তার বাবার বাড়ির একজন অতিথি মাত্র। যদিও তার বাবার সব সম্পত্তির মালিকই হবে আয়না, কিন্তু নয়ন চৌধুরী সাফ সাফ বলে দিয়েছেন আয়নাকে তার সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আয়না হলেও সেগুলোর মালিকানা কখনোই পাবে না, যদি না তার এবং সৌরভের সম্পর্কটা সে মন থেকে মেনে নিতে পারে এবং সৌরভের সাথে তার সম্পর্কটাকে সুন্দর স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারে। আর যদি তা না পারে তাহলে আয়নার সাথে আয়নার বাবারও কোনো সম্পর্কই রাখবে না। আয়নার জন্য তার বাবার বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এবার বাকিটা আয়নার সিদ্ধান্ত, সে কি করবে। এবার আসি সোহরাবের কাছে। সোহরাবের মা বাবা কেউই নেই। নয়ন খানের সাথে সোহরাবের দেখা হওয়া থেকে শুরু করে তার কোম্পানিতে চাকরি পাওয়া একটা লম্বা স্টোরি। একদিন নয়ন চৌধুরী গ্রাম থেকে ঢাকায় ফিরছিল। রাস্তায় হঠাৎ তার গাড়ির সামনে এসে পড়ে একটা ছেলে, আর সেই ছেলেটাই ছিল সোহরাব। সোহরাবকে 5-6 জন গুন্ডা মিলে মেরে রাস্তার মাঝখানে এনে ফেলে দিয়ে পালিয়ে যায়, আর সোহরাব গিয়ে পড়ে নয়ন খানের গাড়ির সামনে। তখন সোহরাবের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। নয়ন খান দ্রুত সেখানকার একটা হসপিটালে নিয়ে যায়। ততক্ষণে সোহরাব জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে ট্রিটমেন্টের পর সোহরাবের জ্ঞান ফিরলে নয়ন খান সোহরাবের সাথে কথা বলে জানতে পারেন যে সোহরাবের মা বাবা কেউই নেই এবং সে কাজের খোঁজে ঢাকা এসেছিল, কিন্তু পথে কিছু লোক তার ব্যাগপত্র সব ছিনিয়ে নেয়, আর তখন সে সেই লোকগুলোকে ধাওয়া করে। এক পর্যায়ে লোকগুলোকে ধরেও ফেলে সোহরাব। তারপর তাদের সাথে কিছুক্ষণ হাতাহাতির মধ্যে এক পর্যায়ে ওই লোকগুলোর মধ্যে একজন সোহরাবের মাথার পিছন থেকে কিছু একটা দিয়ে আঘাত করে বসে, তারপর ধাক্কা মেরে রাস্তার মাঝে ফেলে দেয় তাকে, আর সে গিয়ে পড়ে একটা গাড়ির সামনে। এই হলো ঘটনা। সবকিছু জানার পর নয়ন খান সোহরাবকে তার সাথে নিয়ে আসে তার নিজের অফিসে। একটা সাধারণ পোস্টে তাকে প্রথমে চাকরি দেয়, তারপর আস্তে আস্তে সোহরাব নিজের যোগ্যতা বলে অফিসের ম্যানেজার পদ অর্জন করে নেয়। যাই হোক, আয়না বর্তমানে সোহরাবের ফ্ল্যাটে আছে। এই ফ্ল্যাটটা অবশ্য আয়নার বাবার অফিস থেকে পেয়েছিল সোহরাব। আয়না সোহরাবের বেডে হাঁটুতে মুখ গুজে বসে আছে। সোহরাব আয়নাকে বেডরুমে বসিয়ে রেখে কিচেনে গেছে চা করতে। আজ আয়নার সাথে সারা রাত জেগে গল্প করবে বলে ভেবে রেখেছে সে, তাই চা করে নিয়ে যাবে যেন আয়নার রাত জাগতে কোনো প্রবলেম না হয়। আসলে সে এখনো জানে না যে এই আয়না বিয়েতে রাজি ছিল না এবং তাকে বাধ্য করা হয়েছে সোহরাবকে বিয়ে করতে, তাই সে মনের আনন্দে চা বানাচ্ছে তার বউয়ের জন্য। সোহরাব আয়নাকে প্রথম দেখেছিল একটা ছবিতে। নয়ন চৌধুরী ছবিটা দেখিয়েছিল সোহরাবকে আয়নাকে পছন্দ হয় কিনা দেখার জন্য, আর সোহরাব সেই ছবি দেখে আয়নাকে পছন্দ করে ফেলে এবং আস্তে আস্তে ভালোবেসে ফেলে। ওইদিকে আয়নার রাগে ক্ষোভে রুমে বসে বসে চোখের জল ফেলছে এবং মনে মনে সোহরাবকে 101টা গালি দিচ্ছে। কিছুক্ষণ পর সোহরাব ঘরে এলো চায়ের ট্রে হাতে। সোহরাবের উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকালো আয়না। আয়নার চেহারার দিকে তাকাতেই বুকটা ধুক করে উঠল সোহরাবের। কান্নাকাটি করে চোখ মুখ ফুলে গেছে আয়নার।
সোহরাব দ্রুত চায়ের ট্রেটা বেডসাইড টেবিলে রেখে আয়নার পাশে বসে আয়নার দুগালে হাত রেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? শরীর খারাপ করেছে নাকি? কাঁদছিলে কেন তুমি? আয়না চোখ মুখ শক্ত করে সোহরাবের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, ডোন্ট টাচ মি। কোন সাহসে আমায় টাচ করলেন আপনি? আপনার কোনো অধিকার নাই আমাকে টাচ করার। আর আপনি জিজ্ঞাসা করতেছিলেন না কেন কাঁদছিলাম আমি? যদি বলি আপনার কারণে কাঁদছিলাম আমি। আপনি আমার কান্নার একমাত্র কারণ। কি করবেন আপনি? পারবেন আমার কান্নার কারণ দূর করতে? সোহরাব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কান্নার কারণ আমি মানে? কি করেছি আমি? আমি কি কোনোভাবে তোমায় হার্ট করেছি? প্লিজ বলো আমায়। আমি যথাসাধ্য চেষ্টা করব নিজের ভুল শুধরাবার এবং তোমার কষ্ট দূর করে দেওয়ার। তাই পারবেন আপনি নিজের ভুল শুধরাতে? আর আমার কষ্ট দূর করতে পারবেন না, কারণ আমার যে ক্ষতিটা আপনি করে ফেলেছেন সেটা আর কোনোভাবেই পূরণ করতে পারবেন না আপনি। কিন্তু কি করেছি আমি সেটা তো বলো। কি ক্ষতি করেছি আমি তোমার? বুঝতে পারছেন না কি ক্ষতি করেছেন? আমার বাবার কোম্পানিতে একজন সামান্য কর্মচারী হয়েও আমায় বিয়ে করে ফেলেছেন, আর এখন বলতেছেন আমার কি ক্ষতি করেছেন? মানলাম আমার বাবা আপনার বড় ভক্ত হয়ে গেছে, কিন্তু বিয়েটা করার আগে আপনার একবারও আমার কথা মনে পড়লো না আপনার স্টেটাস আর আমার স্টেটাসের মধ্যে কতটা ব্যবধান? অবশ্য ভাববেনই বা কেন? আপনি তো নিজেই সব কিছু প্ল্যান করেছেন তাই না? আমার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে বোকা বানিয়ে তার কোম্পানিতে চাকরি নিয়েছেন, আর তারপর এমন জাদুই না করেছেন যে সে তার নিজের একমাত্র মেয়েকেই তার কোম্পানির একজন কর্মচারীর হাতে তুলে দিল। আপনি এই সব কিছু টাকার জন্য করেছেন তাই না? আমাকে বিয়ে করে আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করে শখ এঁকেছেন আপনি। আর এই ব্যাপারটা আমার সহজ সরল বাবা বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিকই বুঝে গেছি। কিন্তু আফসোস, সবকিছু জেনে বুঝেও বাধ্য হয়ে আমার আপনাকে বিয়েটা করতে হলো। কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখুন মিস্টার সোহরাব, আপনি এই বিয়ে পর্যন্ত সব প্ল্যানে সফল হলো, আমার বাবার সম্পত্তি আত্মসাতের প্ল্যানে আমি কিছুতেই সফল হতে দিব না আপনাকে। মাইন্ডেড। সোহরাব বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল আয়নার দিকে। সে ভাবতেও পারেনি এই ধরনের কথা শুনতে হবে আয়নার থেকে। তাকে নিয়ে আয়নার মনে যে যতটুকু নিচু ধরনের চিন্তাভাবনা বাসা বেঁধে আছে তা ভাবতেও পারেনি সে। কিন্তু এখন সবকিছু জানার পরও সৌরভ নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, তুমি ভুল বুঝছো না। আমি এরকম কোনো প্ল্যান করে তো দূরে থাক, এমন কিছু দুঃস্বপ্নেও ভাবিনি। আমাকে বিশ্বাস করতে পারো তুমি। আমি মানছি আমি তোমার যোগ্য নই, কিন্তু আমি লোভীও নয়। আমি তোমাকে ভালোবেসে বিয়েটা করেছি। তোমার বাবার সম্পত্তি পাবার লোভে নয়। তাছাড়া তোমার বাবাই আমাকে প্রথমে আমার সাথে তোমাকে বিয়ে দেবার ইচ্ছে পোষণ করেছিলেন এবং তিনি আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন তোমাকে বিয়ে করতে। আর আমি এমনিতে ওনার কাছে অনেক ঋণী, কারণ তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে রাস্তায় একটা বেকার ছেলে থেকে তিনি এই পর্যায়ে নিয়ে এসেছেন। আর তিনি যখন তারই একমাত্র মেয়েকে তার এই সামান্য কর্মচারীর হাতে তুলে দিতে চেয়েছিলেন এবং তোমার ছবিও আমাকে দেখিয়েছিলেন, তখন বিশ্বাস করো আমার তোমাকে দেখে ভালো লেগে গেল। আমি ওনাকে বলেছিলাম যে আমি তোমার যোগ্য নই, ওনার মেয়ের জামাই হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। কিন্তু তিনি তখন আমাকে বলেছিলেন আমার তোমাকেই আমার মেয়ের জামাই হিসেবে চাই এবং আমার বিশ্বাস তুমি হয়তো আমার মেয়ের যোগ্য স্বামী হয়ে উঠবে। হয়তো আমি আমার মেয়েকে অনেক বড়লোক ছেলের সাথে বিয়ে দিতে পারবো, কিন্তু সে যদি অনেস্টি না হয় তাহলে সেই বড়লোক দিয়ে কী হবে বলো তো? তিনি আরও নানাভাবে আমাকে বোঝান এবং অবশেষে ওনার রিকোয়েস্ট ফেলতে না পেরে আমিও বিয়েতে রাজি হয়ে যাই। ও, তার মানে আপনি এখন বলতে চাইছেন যে আপনি আমায় বিয়ে করে আমার বাবাকে আর আমাকে অনুগ্রহ করেছেন? আরে না না না, আমি এমন কিছু মিন করিনি, বিশ্বাস করো। আমি জাস্ট এটাই বলতে চেয়েছিলাম যে আমি বিয়ের আগে যদি কোনোভাবে জানতে পারতাম যে তুমি আমার বিয়ে করতে চাও না, তাহলে আমি যে করে হোক তোমার বাবাকে বুঝিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিতাম। প্রয়োজন হলে ওনার দেওয়া চাকরিটাই ছেড়ে দিতাম, কিন্তু তবুও তোমার চোখের জলের কারণ আমি হতাম না, বিশ্বাস করো। কিন্তু এখন আর এসব বলে লাভ কি? বিয়ের আগে তো একবারও জানতে চাননি আমি আপনাকে বিয়ে করতে চাই কি না। সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। কিন্তু আমি তো বিয়ের আগে তোমার সাথে দেখা করার সুযোগই পাইনি। হুট করেই তোমার বাবা এসে বললেন তোমাকে বিয়ে করতে, আর হুট করেই তোমার সাথে আমার বিয়েটাও হয়ে গেল। এরই মধ্যে তোমার সাথে আমরা সরাসরি দেখা করার কোনো সুযোগও পাইনি। তবে আমি তোমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম তুমি এই বিয়েতে রাজি কিনা। তখন উনি আমাকে বলেছিলেন
তুমি ওনার কোনো কথাই অমান্য করো না। আর এই বিয়েতেও তোমার মত আছে, তাই তো আমি আর এসব নিয়ে ভাবিনি। আমি কি জানতাম বলো তোমার বাবা যে জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিচ্ছে? আয়না কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এখন আমি কি করব? আমি তো আপনাকে কিছুতেই মেনে নিতে পারবো না, আবার বাড়িতেও ফিরে যেতে পারবো না। কারণ বাবা বলে দিয়েছে, যদি আমি আপনার সাথে মানিয়ে গুছিয়ে না থাকতে পারি, তাহলে আমার বাবা আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। আবার আপনার সাথে থাকলেও আমি আমার বন্ধু বান্ধবীদের কাছে মুখ দেখাতে পারবো না। তাহলে কিভাবে বলুন তো? কোটিপতি বাবার একমাত্র মেয়ে কিনা বিয়ে করেছে তাদেরই কোম্পানির একজন ম্যানেজারকে। ওদের সামনে আমার কোনো ইমেজ থাকবে বলুন? যেখানে ওদের হাজবেন্ডরা একজন বড় বড় বিজনেসম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আয়নার কথায় সোহরাবের মন আরো বেশি খারাপ হয়ে গেল এবার। তার জন্য তার বউ কারো কাছে ছোট হোক বা অসম্মানিত হোক, সেটা সে কখনোই চায় না। কিন্তু এখন সে করবেটাই বা কি? তার হাতে কিছুই করারও নেই। তাছাড়া বিয়েটা যখন হয়ে গেছে, তখন তো সেটা অস্বীকার করাও সম্ভব না, আর লুকিয়ে রাখাও সম্ভব নয়। সোহরাব ভগ্ন হৃদয় নিয়ে অপরাধী চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, দেখো, বিয়েটা যখন হয়ে গেছে তখন আর কি করার আছে আমাদের বলো? তবে আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো জোর করব না আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য। আর নিজেও কখনো তোমার উপর স্বামীর অধিকার খাটাবো না। তোমার কোনো বন্ধু বান্ধবকেও আমাদের বিয়ের ব্যাপারে জানানোর প্রয়োজন নেই। তুমি চাইলে আমাদের বিয়ের ব্যাপারটা হাইডেও রাখতে পারো। আমি কখনো কারোর সাথে আমাদের বিয়ে নিয়ে কোনো কথাই বলবো না। আর তোমার বাবা মাও জানবে না আমাদের মধ্যে কি চলছে। ওরা জানবে আমাদের মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে। তাই তোমার বাবার সাথেও তোমার সম্পর্ক নষ্ট হওয়ার ভয় নেই। তুমি এখানে একদম নিশ্চিন্তেই থাকতে পারো। কথা দিচ্ছি, আমার দ্বারা তোমার কখনো কোনো ক্ষতি হবে না। স্বামী হিসেবে না হোক, কিন্তু তোমার বাবার সামান্য একজন অফিসের কর্মচারী হিসেবে না হয় এখন থেকে তোমার সব দায়িত্ব পালন করব। তাছাড়া তোমার বাবার কর্মচারী মানে তো তোমারও কর্মচারী, তাই না? আর এই ফ্ল্যাটটাও তো তোমার বাবারই। তাই নিজের বাবার বাড়িতে তুমি যেভাবে থাকতে এতদিন, এখানেও ঠিক সেভাবেই থাকো। তুমি এই রুমেই থাকো, আমি না হয় এখন থেকে পাশের রুমে থাকবো। তবুও যদি তোমার আমার সাথে এই একই ছাদের নিচে থাকতে আনিজি ফিল হয়, তাহলে বলো, আমি আমার থাকার জন্য অন্য কোনো ব্যবস্থা করে নিব। তবে চিন্তা করো না, তোমার সব দায়িত্ব আমারই থাকবে। তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র তোমার চাওয়ার আগেই পেয়ে যাবে তুমি। আর এইসব বিষয় আমাদের ভিতরেই থাকবে, বাইরের কেউ কখনো জানতে পারবে না। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আরেকটা কথা, রাতে যদি কিছু লাগে আমায় বলো। তাছাড়া তোমার পোশাক আশাক সব আলমারিতে রাখা আছে। আলমারির চাবিটা বালিশের নিচে আছে। আর চাটা কিছু লাগলে আমাকে বলো, আমি করে দিব। আর হ্যাঁ, তোমাকে তুমি করে বলার জন্য সরি, বাট আপনি করে বলাটাও সম্ভব নয়। কারণ আপনি বলতে বলতে যদি ভুল করে তোমার বাবার সামনেও কখন আপনি করে বলে ফেলি, তাহলে উনি আমাদের সম্পর্কে অবস্থান নিয়ে সন্দেহ করতে পারেন। যাই হোক, আমি পাশের রুমে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। ধরা গলায় কথাগুলো বলেই সোহরাব রুম থেকে বেরিয়ে চলে গেল পাশের রুমে। এদিকে সোহরাবকে ওইভাবে কথাগুলো বলাতে আয়নার কিছুটা খারাপ লাগলেও সে তাতে গুরুত্ব না দিয়ে উঠে গিয়ে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলেই আয়নার চারদিকে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো সে এখন কোথায় আছে। কিছুক্ষণ চারদিকে চোখ বুলাতে বুলাতে মনে পড়ল তার, সে এখন সোহরাবের বাসায় আছে। এদিকে কাল থেকে বেশি কান্নাকাটির ফলে মাথাটাও এখন ভারী হয়ে আছে তার। তবুও কষ্ট করে উঠে সুটকেস থেকে তার ব্যবহার্য জিনিসপত্রগুলো আর একটা নর্মাল টপস আর প্লাজো বের করে নিয়ে চলে যায় ওয়াশরুমে। নতুন জায়গায় এসে যদি প্রয়োজন মতো সব না পায়, সেই ভেবেই আয়না বাড়ি থেকে নিজের প্রয়োজনীয় সব কিছু জিনিসপত্র আর কাপড় চোপড় নিয়ে এসেছিল। আয়না ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই তার ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনল। সে মাথার তোয়ালেটা খুলতে খুলতে গিয়ে দরজাটা খুলতেই দেখে সৌরভ চা হাতে দাঁড়িয়ে আছে। আয়নাকে ভেজা চুলে দেখে সৌরভের ঘোর লেগে যায়। সে অপলক দৃষ্টিতে আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ মুখের সামনে আয়না তুড়ি বাজালে থতমত খেয়ে যায় সোহরাব। সে দ্রুত নিজেকে সামনে নিয়ে হালকা হেসে বলল, আসলে তোমার জন্য চা নিয়ে এসেছিলাম, আর তোমার নাস্তাও রেডি আছে। তুমি কি ডাইনিং টেবিলে গিয়ে খাবে নাকি এখানে এনে দিব? না, প্রয়োজন নাই, আমি ডাইনিংয়ে গিয়ে খাবো। দিন, চাটা দিন। এই তো নাও। আয়না এক হাতে তোয়ালে আর এক হাতে চায়ের কাপটা নিয়ে বলল, আর কিছু বলবেন? না মানে, আসলে আমি তো অফিসে চলে যাব একটু পর, তাই বলছিলাম যে তোমার যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি আসার সময় নিয়ে আসবো।
না, কিছু লাগবে না, আর লাগলেও সেটা আমি নিজেই নিয়ে আসতে পারবো। তাছাড়া আমিও ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। বেরোবি মানে? না মানে তুমি কোথাও যাওয়ার হলে আমার সাথেই যেতে পারো, আমি তোমায় ড্রপ করে দিব। নো থ্যাঙ্কস, আমি নিজেই চলে যেতে পারবো। তাছাড়া আপনার সাথে আমার পরিচিত কেউ দেখলে প্রবলেম হতে পারে। সোহরাবের মনটা আবার খারাপ হয়ে গেল, তবুও সে ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, দেখে নিলে না হয় তোমার ড্রাইভার কিংবা নতুন বডিগার্ড বলে পরিচয় দিও। আফটার অল গাড়িটাও কিন্তু তোমার বাবার অফিসের থেকেই পাওয়া। আয়না সোহরাবের কথাটা শুনে আর কিছু না বলে বারান্দা দিয়ে চলে যেতে লাগলো। সোহরাব পিছন থেকে ডেকে বলল, আমি কি ওয়েট করব? আয়না পিছনে না ফিরেই বলল, আপনার ইচ্ছে। কথাটা বলেই আয়না চলে গেল বারান্দায়। সোহরাব কিছুক্ষণ দরজার বাইরে স্থির দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল পাশের রুমে। গিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো সে। সোহরাব রেডি হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখে আয়না এখনো ডাইনিং রুমে আসেনি। সোহরাব কিছুক্ষণ ডাইনিং রুমেই ওয়েট করতে লাগলো আয়নার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করতেই আয়না এসে হাজির হলো ডাইনিং টেবিলে। সে একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে এসেছে। এসেই সোহরাবকে কিছু না বলে চুপচাপ সে সোহরাবের থেকে 2 চেয়ার ডিস্টেন্স রেখে বসে পড়ে মাঝখানে একটা চেয়ারে নিজের ব্যাগটা রেখে। সোহরাব আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবারগুলো আয়নার দিকে এগিয়ে দিয়ে বসা থেকে উঠে পড়ল। চেয়ারের মাথা থেকে নিজের ব্লেজারটা হাতে নিয়ে আয়নার উদ্দেশ্যে বলল, আমি গাড়িতে ওয়েট করছি, তুমি নাস্তা সেরে চলে এসো। আর এই নাও ফ্ল্যাটের চাবি, যাওয়ার সময় দরজাটা লক করে দিও। সোহরাবের কথার বিপরীতে আয়না কোনো প্রতিউত্তর দেওয়া তো দূরে থাক, সোহরাবের দিকে চোখ তুলেও তাকালো না সে। সোহরাবের দেওয়া চাবিটার দিকেও তাকায়নি সে। চুপচাপ প্লেটে নিজের খাবার নিতে লাগলো। এমন আচরণ করছে যেন সে ছাড়া দ্বিতীয় কেউ নেই। সোহরাব আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল ফ্ল্যাট থেকে বেরিয়ে। সোহরাব ভেবেছিল যতই সোহরাবের প্রতি আয়না রাগ থাক কিংবা তাদের মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক না থাক, অন্তত ভদ্রতার খাতিরে হলেও আয়না জিজ্ঞেস করবে সোহরাবকে যে সোহরাব খেয়েছে কিনা। কিন্তু তা তো হলোই না। উল্টা আয়নার আচরণে মনে হলো যেন সোহরাব কোনো মানুষই না আয়নার কাছে। যতই আয়না সোহরাবকে অপছন্দ করুক আর স্বামী হিসেবে না মানুক, কিন্তু সোহরাব তো তাকে নিজের স্ত্রী মানে। আর তাই সে আয়নার থেকে অন্য কিছু এক্সপেক্ট না করলেও যেহেতু তারা একই বাড়িতে থাকছে, তাই অন্তত একটা মানুষ হিসেবে তো আয়না এতটুকু জিজ্ঞেস করতেই পারত যে আপনি খেয়েছেন কিনা বা আপনি খাবেন না। কিন্তু এতটুকু আশা করাও বৃথা হলো সোহরাবের। সে মনের ভিতরে আয়নার প্রতি এক টুকরো অভিমানের মেঘ জমিয়ে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। ওইদিকে সোহরাব ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতেই আয়না চোখ তুলে দরজার দিকে তাকায়। তার মনে কিছুটা খারাপ লাগা কাজ করে সোহরাবের প্রতি নিজের এইসব আচরণের জন্য। কিন্তু কেন এমন লাগছে তার সে তো বুঝতে পারলো না। আয়না জানে না সোহরাব নাস্তা করে বেরিয়েছে কিনা। এদিকে তারও তেমন একটা ইচ্ছে করছে না নাস্তা করতে, তাই সে কোনো রকমে 2টা পাউরুটি পিস খেয়ে 1 গ্লাস পানি পান করে ফ্ল্যাটের চাবিটা নিয়ে সাইড ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লো ফ্ল্যাট থেকে। তারপর ফ্ল্যাটের মেইন দরজা লক করে লিফটের কাছে চলে যায়। লিফট দিয়ে নিচে নেমে দেখে সামনে সোহরাব গাড়ি নিয়ে বসে আছে। আয়না গাড়ির কাছে এগিয়ে গিয়ে চুপচাপ গিয়ে পিছনের দরজা খুলে পিছনের সিটে বসে পড়ে। সোহরাব মনে মনে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে লুকিং গ্লাসের মধ্যে আয়নার দিকে তাকিয়ে বলল, তা কোথায় যাবেন আপনি ম্যাডাম? আয়না সোহরাবের কথা শুনে বুঝতে পারলো সোহরাব তার সাথে টিটকারি করে কথা বলছে। তবুও আয়না নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বাইরের দিকে তাকিয়ে বলল, আরবি ফ্যাশন ইউনিভার্সের সামনে যান। আরবি ফ্যাশন ইউনিভার্স নামটা শুনেই সোহরাবের কাশি উঠে গেল। সে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলে উঠল, আর ওইখানে কেন, হঠাৎ সেখানে কেন যেতে চাইছো? না মানে বলছি যে সেখানে কি তোমার পরিচিত কেউ আছে, কিংবা তোমার পরিচিত কারো কোম্পানির নাকি এটা? সোহরাবের প্রশ্নে আয়না কিছুটা বিরক্ত হলো। সে ভ্রু কুঁচকে বলল, না, আমার পরিচিত কোনো কোম্পানি নয়, কিন্তু ওইখানে আমার এক বান্ধবী জব করে। ও কিছুদিন আগে বলেছিল যে ওদের কোম্পানিতে কিছু ফ্যাশন ডিজাইনার নিবে, আর আজ তার ইন্টারভিউ না হবে সেখানে। আমি তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছি, তাই ওই চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি। আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানে। কিন্তু আপনি তো প্রশ্ন করছেন কেন আমায়? প্লিজ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করুন, নয়তো লেট হয়ে যেতে পারে আমার। সোহরাব একটা শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো স্টার্ট দিচ্ছি। কিন্তু বলছিলাম যে
তুমি এত বড় একটা কোম্পানির মালিকের মেয়ে, নিজে একজন কোটিপতির মেয়ে হয়েও অন্য একটা কোম্পানিতে কেন চাকরি করবে? তোমার ইমেজ নষ্ট হবে না? আয়না তাচ্ছিল্যের স্বরে বলল, আপনার কি মনে হয় এখনো আমার ইমেজ আছে? যার বাবা তার মেয়েকে নিজেরই অফিসের একটা সামান্য ম্যানেজারের সাথে বিয়ে দেয়, তার কি আর কোনো ইমেজ থাকতে পারে? যার বাবা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে বলে, আজ থেকে তুই এই বাড়ির একজন অতিথি মাত্র, সেখানে কোটিপতির মেয়ে হওয়া তো জাস্ট নাম মাত্র। তার চেয়ে বড় কথা, আমি কারো দয়া বা অনুগ্রহ নিয়ে বাঁচতে চাই না, না বাবার না আপনার। তাই এখান থেকে নিজে চাকরি করব আর নিজের ব্যবস্থা নিজেই করব, কারো উপর ডিপেন্ড হয়ে থাকতে চাই না আমি। আর যদি এই সিদ্ধান্তটা আরও আগে নিতে পারতাম, তাহলে আজ আমার বাবা আমার সাথে এত বড় একটা জুলুম করতে পারতো না। অফিসে যাওয়ার আগেই আয়নার দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করে গেছিল। এদিকে বাড়িতে বাবা মায়ের সাথে রাগ করে কথা বলা বন্ধ রেখেছে আয়না। ওর বাবা মা কয়েকবার ফোন করলেও রিসিভ করেনি আয়না। রাতে তাড়াতাড়ি সোহরাব বাড়ি ফিরে এসে দেখে আয়নার ঘরের দরজা ভিতর থেকে লক করা। সে কিছুটা ইতস্তত করেও আয়নার ঘরের দরজায় নক করলো। দুইবার নক করার পর ভিতর থেকে আয়না বলে উঠল, কে? আমি রাতের জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও এসে। আমি রুমে যাচ্ছি, খাবারগুলো ডাইনিং টেবিলে রাখা আছে। কথাগুলো বলে সোহরাব নিজের রুমে চলে গেল। আয়না হাতের বইটা বিছানায় রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিচের চুলগুলো ঠিক করে নিয়ে দরজা খুলে ডাইনিং রুমে চলে গেল। গিয়ে দেখে টেবিলের উপরে বিরিয়ানির প্যাকেট রাখা আছে 2টা। আয়না একটা প্যাকেট থেকে প্লেটে করে নিজের জন্য সামান্য করে বিরিয়ানি আর একটা কাবাব নিয়ে চলে গেল নিজের রুমে। ওইদিকে আলিফ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে দেখে আয়না আর নেই, আর বিরিয়ানির প্যাকেট একটা খোলা। সে বুঝতে পারলো আয়না খাবার নিয়ে নিজের ঘরে চলে গেছে। সোহরাব দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার টেনে বসে পড়লো বিরিয়ানির একটা প্যাকেট নিয়ে। রাতে আর আয়নার সাথে সোহরাবের দেখা বা কোনো কথা হয়নি। পরের দিন সকালে কিচেনে গিয়ে দেখা হয় আয়না আর সোহরাবের। আয়নাকে কিচেন রুমে দেখে সোহরাব অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে আরে, এখানে কি করছো তুমি? কিছু লাগলে আমি বলতে পারতে। আর আজ এত সকালে ঘুম থেকে উঠলে যে? ঘুম ভেঙে গেছে তাই। ও আচ্ছা, কিন্তু তুমি কিচেনে কি করছো? দেখি সরো, আমি চা বানিয়ে দিচ্ছি। তার প্রয়োজন নাই, আমিও চা বানাতে পারি। তাছাড়া আমি কারো উপর ডিপেন্ড করে থাকতে চাই না কোনো কাজে। সোহরাব ভ্রু উঁচিয়ে বলল, ও, তা সকালের নাস্তাও কি তুমি বানাবে, নাকি সেটা আমি করে দিব? আমার পাউরুটি আর জাম হলেই হয়ে যাবে। আপনার অন্য কিছু প্রয়োজন হলে আপনারটা আপনি বানিয়ে নিন। সোহরাব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না থাক, আমি বাইরে থেকে খেয়ে নিব। তা তোমার ইন্টারভিউর কি খবর? চাকরিটা কি হবে? আজ কি বেরোবে? না, আজ বেরাবো না। আর চাকরি হলে ওরা আজকালকের মধ্যে ফোন করে জানাবে বলেছে। ও আচ্ছা। বলেই সোহরাব বেরিয়ে গেল কিচেন রুম থেকে। আয়নাও চা বানিয়ে নিজের জন্য চা নিয়ে চলে গেল নিজের রুমে। আর সোহরাব গিয়ে গোসল করে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। 8টার দিকে সোহরাব বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে আয়নাকে বলে গেছে দুপুরে সে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে পাঠিয়ে দেবে। তাই আয়নার যেন রান্নাবান্না করতে গিয়ে আবার হাত পা পুড়ে বসে না থাকে। আয়না সোহরাবের কথা শুনে মুচকি মেরে মুখ ঘুরিয়ে চলে যায় রুমের ভিতর। তাই দেখে সোহরাব মুচকি এসে বেরিয়ে পড়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। সকাল 10টা। আরবি ফ্যাশন ইউনিভার্সের ওনার শাহবাজ আরবি নিজের কেবিনে বসে আছে, আর তার সামনে ম্যানেজার আমান সাহেব সামনে বসে আছেন। তিনি শাহবাজের উদ্দেশ্যে বললেন, স্যার, আমরা কি তাহলে এই 3জনকেই আমাদের নতুন ফ্যাশন ডিজাইনার হিসেবে সিলেক্ট করব? ইয়া শিওর। আর ওনাদের কালকের মধ্যেই কোম্পানিতে জয়েন করতে বলে দিন। আর হ্যাঁ, কোম্পানিতে যে কোনো মিটিং ফিক্সড করলে অবশ্যই মিটিংয়ের একদিন আগে আমাকে জানাবেন। জানেনই তো, যখন তখন আমার পক্ষে অফিসে আসা সম্ভব নয়। জি স্যার, অবশ্যই। আর স্যার, কালকে কি আপনি অফিসে আসবেন? না কেন? না মানে স্যার, কাল যেহেতু আমাদের নতুন ডিজাইনাররা জয়েন করবে, তাই বলছিলাম আর কি। আপনি এলে ওনাদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতাম। তার কোনো প্রয়োজন নেই। তারা তাদের সেক্টরে কাজ করবে এবং মাস শেষে মাইনে নেবে, এর বাইরে আর কিছু না। তাই বিশেষভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ বা পরিচিত হওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। ওকে স্যার। এবার আপনি আসতে পারেন। আর শুনুন, আমাদের আমেরিকার সাথে যে ডিলটা হয়েছিল তার কাজ কতটুকু এগিয়েছে? স্যার, কাজ প্রায় শেষের দিকে, আর মাত্র কিছু পোশাকের ডিজাইন বাকি। সেগুলো হয়ে গেলে আশা করি খুব শীঘ্রই আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবো। আচ্ছা ওকে, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যানেজার শাহবাজের রুম থেকে বেরিয়ে যেতেই শাহবাজ টেবিলের উপর থেকে একটা ফাইল নিয়ে খুলে তাতে থাকা বায়োডাটা আর ছবিটাতে হাত বুলাতে বুলাতে মুচকি এসে বলল, ওয়েলকাম মিস আয়না। ও সরি মিসেস আয়না। বলেই সজোরে হেসে উঠল শাহবাজ। তারপর ছবিটাতে চুমু এঁকে দিয়ে বলল, কবে কাছে আসবে জানো? কবে নিজের কাছে টেনে নিবে আমায়? আর কত অপেক্ষা করতে হবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য? কথাগুলো বলতে বলতে চেয়ারে হেলান দিয়ে আয়নার ফাইলটাকে বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল শাহবাজ। সকালে সোফায় বসে চা খাচ্ছে আর ল্যাপটপে কিছু কাজ করছে সোহরাব। আজ অফিসে যাবে না সে। এর মধ্যেই হঠাৎ করে আয়না হনহন করে ব্যাগ কাঁধে বাসা থেকে বেরিয়ে যেতে লাগলো সোহরাবের সামনে দিয়ে। সোহরাব ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছে নাকি? আয়না থেমে গিয়ে কিছুটা বিরক্তি নিয়ে বলল, দেখতে যখন পারছেন তখন আবার জিজ্ঞাসা করতেছেন কেন? না মানে এমনি জানতে চাইছিলাম কোথায় যাচ্ছ। আসলে আজ তোমার বাবা মা আসবে এই বাসায়, তাই বলছিলাম যে আজ কোথাও না বেরোলে হয় না? শক্ত গলায় উত্তর দিল আয়না। না হয় না, কারণ আমার আজ চাকরির জয়েনিং আছে আর এই চাকরিটা আমার খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া যাদের কাছে আমার কোনো ইম্পর্টেন্স নাই, আমার কাছেও তাদের কোনো ইম্পর্টেন্স নাই। তাই শুধু শুধু আমার টাইম নষ্ট করবেন না। আমার 9টার আগেই অফিসে পৌঁছাতে হবে। কথাগুলো বলেই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল আয়না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোহরাব দুই হাতে নিজের চুল টেনে ধরে চোখজোড়া বন্ধ করে নিল। কেটে গেছে 1 মাস। এই 1 মাসে সোহরাবের সাথে আয়নার সম্পর্কে তেমন কোনো পরিবর্তন সোহরাব লক্ষ্য করেনি। আয়না সারাদিন থাকে অফিসে আর রাত হলে বাড়ি ফিরে। শুধু সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে আর বাড়িতে ফেরার পর 2-1 বার হয়তো একটু দেখা সাক্ষাৎ হয় সোহরাব আর আয়নার মাঝে। অথচ সেই সময়টুকুতেও আয়না সোহরাবকে তেমন একটা পাত্তা দেয় না। সোহরাব 3টা কথা বললে আয়না একটা কথার উত্তর দেয়, এমন অবস্থা। সে নিজের জন্য খাবারের ব্যবস্থা নিজেই করে। আর বেচারা সোহরাব বাইরে থেকেই খাবার খেয়ে আসে সব সময়, কারণ আয়না শুধু নিজের জন্যই রান্না করে। এদিকে সোহরাব কাজের জন্য রান্নাবান্না করার মতো সময় পায় না তেমন। আর সময় পেলেও ক্লান্তির কারণে তখন আর ইচ্ছেও করে না রান্নাবান্না করতে, তাই বাইরে থেকে খেয়ে নেয় সে। যাই হোক, আজ আয়নার চাকরির 1 মাস পূর্ণ হলো। চাকরির প্রথম বেতন পেল আজ। যোগ্যতা আর দক্ষতার বিচারে প্রথম অবস্থাতেই তার বেতন ধরা হয়েছে 50,000 টাকা। বেতন পেয়েই সে নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর কিছু পোশাক কেনাকাটা করে আরও কিছু কাজ সেরে বাসায় ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছে আয়নার। যাই হোক, বাসায় ঢুকে দেখে সৌরভ সোফায় বসে ল্যাপটপে কোনো একটা কাজ করছে। আয়না সৌরভের সামনে যেতেই সৌরভ মাথা তুলে একবার আয়নার দিকে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। আসলে আয়নার ব্যবহারে সৌরভের মনেও একটু একটু করে অভিমান জমতে জমতে এখন সেটা আস্ত একটা পাহাড়ের ন্যায় আকার ধারণ করেছে। তাই সেও এখন আর গায়ে পড়ে বারবার আয়নার সাথে কথা বলতে যায় না, খুব বেশি দরকার না হলে। আর এই ব্যাপারটা আয়নাও কিছুদিন যাবৎ লক্ষ্য করছে যে সৌরভ এখন আর আগের মতো আয়নার সাথে যখন তখন কথা বলতে চায় না। আয়নাকে দেখলেও চোখ সরিয়ে নেয় আয়নার থেকে। মোট কথা, প্রথম দিকে সৌরভ আর এখনের সৌরভকে একরকম মনে হয় না আয়নার কাছে। তবুও আয়না এইসব গুরুত্ব দিতে চায় না। সে চুপচাপ গিয়ে সৌরভের সামনে দাঁড়িয়ে সৌরভের দৃষ্টি আকর্ষণ করে গলাটা একটু ঝাড়া দিয়ে বলতে লাগলো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হলো আমি অন্য বাসায় শিফট করব। আর যেহেতু আমি এখন চাকরি করতেছি, তাই আমার মনে হয় শুধু শুধু এখান থেকে আমাদের একই বাসায় থাকার কোনো মানে নাই। সেই জন্য আমি একটা বাসাও ঠিক করে নিয়েছি আমার অফিসের কাছাকাছি। 2-1 দিনের মধ্যেই সেখানে শিফট করব। আপনার বাসায় এতদিন ছিলাম, তাই আপনাকে জানানো উচিত মনে হয়েছিল, তাই ব্যাপারটা জানিয়ে রাখলাম। কথাগুলো বলে আয়না নিজের রুমের দিকে পা বাড়ালো। আর তখনই ল্যাপটপে চোখ রেখেই কিছুটা ধরা গলায় বলে উঠল সৌরভ, আমার সাথে একই বাসায় থাকতে যখন তোমার এতই প্রবলেম, তখন আমাকে বলতেই পারতে। আমি তো তোমাকে প্রথম রাতেই বলে দিয়েছিলাম যে আমার সাথে এক ছাদের নিচে থাকতে যদি প্রবলেম হয় বলে দিও, তাহলে আমি চলে যেতাম, অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নিতাম। আর এই ফ্ল্যাটটা তো তোমার বাবার, তার মানে তোমারই। তাহলে তোমার বাসা ছেড়ে তুমি অন্য কোনো বাসায় গিয়ে কেন ভাড়া থাকবে? তার চেয়ে বরং তুমি এখানেই থাকো, আমি বরং কাল সকালে এখান থেকে চলে যাব। আজ রাতটা না হয় কষ্ট করে আমার সাথে একই বাসায় ম্যানেজ করে নাও। তার কোনো প্রয়োজন নাই, আমি আমার বাসার জন্য অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি। তাছাড়া এই বাসাটা আমার বাবা দিলেও এটা এখন আপনারই, তাই আপনার এখান থেকে যাওয়ার কোনো দরকার নাই। আসছি, গুড নাইট।
তারপর দ্রুত পায়ে আয়না নিজের রুমে চলে গেল। এদিকে সৌরভের ভিতরটা যেন কষ্টে ফেটেই যাচ্ছে। সে ভাবতেই পারেনি যে আয়না হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসবে। যেমন আয়নার প্রতি এখন তার রাগ হচ্ছে, তেমন অভিমানগুলো তার গলায় এসে দলা পাকাচ্ছে। সৌরভ রাগে দুঃখে নিজেকে সামলাতে না পেরে ওই রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। নিজের প্রতি নিজেরই এখন বিরক্ত সে। কেন তাকে কেউ ভালোবাসতে পারে না? কেন সবাই তাকে ছেড়ে চলে যায় সব সময়? এসব ভাবতে ভাবতে ক্লান্ত সে। আজ তার সহ্যের সীমায় পার হয়ে যাচ্ছে যেন। সে হাই স্পিডে গাড়ি নিয়ে ছুটে মেইন রোড ধরে। সে জানে না কোথায় যাচ্ছে সে, শুধু জানে খুব দূরে চলে যাবে সে, আর ফিরবে না সে। আর কখনো আয়নার সামনে দাঁড়াবে না, কখনো আর আয়নার বিরক্তির কারণ হবে না সে। রাত 1টার দিকে হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে যায় আয়নার। বিরক্ত হয়ে ফোনটা নিয়ে ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করে কানে লাগালো আয়না। আয়না ফোন কানে লাগাতেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। আর তার কথাগুলো শুনেই ঘুম উড়ে গেল আয়নার। লাফিয়ে উঠে বসলো সে। কাপা কাপা কণ্ঠে ওই পাশের ব্যক্তিকে বলল, কি বলছেনটা কি আপনি? অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? আরে উনি ওইখানে কখন গেলেন? তা জানি না, তবে অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রায় 11টা বা 11:30টার মধ্যে। ওনাকে হাসপাতালে আনার পর অপারেশনের জন্য বিভিন্ন ফর্মালিটিস পূরণ করতে গিয়ে আপনাকে ফোন করতে লেট হয়ে গেল। আসলে ওনার ফোনটাও আমরা গাড়ি থেকে উদ্ধার করি, আর কল লিস্টের প্রথম সারিতেই আপনার নাম্বারটা জানেমান লিখে সেভ করা দেখে ভাবলাম আপনি ওনার খুব কাছের কেউ, তাই আপনাকেই ফোনটা করলাম। আয়না চোখের পানি ছেড়ে দিয়ে বলল, উনি কোথায় এখন? কেমন আছেন উনি? আর অপারেশন? কিসের অপারেশন হচ্ছে ওনার? ম্যাম, ওনার মাথায় খুব খারাপভাবে আঘাত লাগার কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, আর এর জন্য ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হচ্ছে, নইলে ওনার ব্রেনের মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যেত। অবশ্য অপারেশনের পরও কতটা সেফ থাকবেন উনি ঠিক বলতে পারছি না, যেহেতু এখনও অপারেশন চলছে, তাই আগে থেকে কিছু বলতে পারছি না। ভাইয়া, আমাকে হসপিটালের নামটা বলুন না প্লিজ, আমি এক্ষুনি আসছি। জি, সিটি হাসপাতালে চলে আসুন, আর এত রাতে প্রবলেম হলে কাল সকালেও আসতে পারেন। আয়না ঝাঁঝালো গলায় বলল, কি সব বলতেছেন আপনি? আমার হাজবেন্ড হসপিটালে, ওই সিচুয়েশনে, আর আমি কি না সকালের জন্য অপেক্ষা করব? আমি এক্ষুনি আসছি। বলেই ফোনটা কেটে দ্রুত ওড়না, ফোন আর পার্সটা নিয়ে ছুট লাগালো আয়না। ফ্ল্যাট থেকে বেরিয়ে নিচে নেমে দেখে গেট লক করা। দারোয়ান বসে ঘুমাচ্ছে। আয়না দ্রুত দারোয়ানকে ডেকে তুলে গেট খুলে দিতে বলে, কিন্তু এত রাতে গেট খোলা বারণ বলে দারোয়ান গেট খুলতে রাজি হয় না। আয়না বাধ্য হয়ে সৌরভের কথা খুলে বলতেই দারোয়ান দ্রুত গেটের তালা খুলে দিয়ে বলল, কিন্তু ম্যাডাম, আপনি এত রাতে যাইবেন কেমনে? আপনার সাথে তো কোনো গাড়ি নাই, এখন তো গাড়ি পাওয়া যাইব না। আয়না অস্থির হয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, তাহলে আমি করবোটা কি এখন? গাড়ি না পেলে কি এখানে বসে থাকবো? দরকার পড়লে হেঁটেই চলে আসবো আমি হসপিটালে। আসছি আমি। ম্যাডাম দাঁড়ান, আপনি বরং একটু অপেক্ষা করেন। আমি ফ্ল্যাটের কাউরে গিয়া কই সৌরভ স্যারের অ্যাক্সিডেন্টের কথা। আমি শিওর কেউ না কেউ আপনারে ঠিকই হাসপাতালে যাওয়ার ব্যবস্থা কইরা দিব। একটু দাঁড়ান প্লিজ। আয়না অস্থির হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যান প্লিজ। দারোয়ান মাথা নেড়ে দ্রুত দৌড়ে উপরে উঠে গেল। এদিকে আয়নার হঠাৎ মনে হলো তার বাবা মাকে খবর দেওয়া দরকার। সে দ্রুত ফোন বের করে ফোন লাগালো তার বাবা মার নাম্বারে। প্রথমবার ফোন রিসিভ না হলেও আয়না বিরক্তি নিয়ে আবার কল লাগালো। দ্বিতীয়বার কল রিসিভ হতেই সাথে সাথে কান্না করতে করতে আয়না সৌরভের অ্যাক্সিডেন্টের কথাটা বলতে লাগলো তার বাবাকে। ওইদিকে খবর শুনে তার বাবাও অস্থির হয়ে পড়ল। তিনি জানালেন যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি আসছেন। আয়না তার বাবাকে বলল যেন এখানে না এসে সোজা সিটি হসপিটালে চলে যেতে। আয়না এখনই বেরিয়ে যাবে হসপিটালের উদ্দেশ্যে। তারপর তার বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল আয়না। তারপর অস্থির হয়ে পিছনের দিকে তাকাতেই দেখলো পাশের ফ্ল্যাটের দুজন সদস্য আর দারোয়ান দৌড়ে তার দিকে আসছে। পিছনে পিছনে অন্য ফ্ল্যাটের কিছু সদস্য আসছে। পাশের ফ্ল্যাটের শহীদ নামের একজন বলল, ভাবি, কি হয়েছে সৌরভ ভাইয়ের? উনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন? কোথায় আছেন এখন? হ্যাঁ ভাইয়া, উনি এখন সিটি হসপিটালে আছে। প্লিজ আমাকে একটু হেল্প করবেন হসপিটালে পৌঁছাতে। হাত জোর করে বলল আয়না। শহীদ বলল, অবশ্যই ভাবি, আমি তো গাড়ির চাবি নিয়েই বেরিয়েছি আপনাকে নিয়ে হসপিটালে যাব বলে। আমার ওয়াইফ ও যাবে। চলুন চলুন, গাড়িতে বসুন এসে।
কথাগুলো বলতে বলতে শহীদ তার গাড়ির দিকে এগুলো। আয়না শহীদের বউ তার সাথে দ্রুত পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে। শহীদ ড্রাইভিং সিটে বসে তার বউকে বলল আয়নার সাথে পিছনে বসতে। সবাই গাড়িতে উঠতেই দারোয়ান দ্রুত গিয়ে গেটের দুই দিক থেকে খুলে দিল। অন্য ফ্ল্যাটের কয়েকজন শহীদের উদ্দেশ্যে বলল হসপিটালে পৌঁছে সৌরভের খোঁজখবর জানাতে তাদেরকে। শহীদ মাথা নেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। হসপিটালে পৌঁছেই আয়না গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে রিসিপশনের মেয়েটিকে সৌরভের কথা জিজ্ঞেস করতে লাগলো। পাশ থেকে একজন লোক বলে উঠল, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি তো সেই যাকে আমি ফোন করেছিলাম আধ ঘন্টা আগে, এই যে এই ফোনটা থেকে। আয়না লোকটার দিকে এলোমেলো চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে খপ করে ফোনটা ওই লোকের হাত থেকে নিয়ে ফোনের স্ক্রিনটা শো করে দেখল আয়নারই একটা ছবি সোহরাব আয়নার অগোচরে তুলে ওয়ালপেপারটা দিয়ে রেখেছে। ছবিটা আয়নার বিয়ের দিনের, যখন তাকে সৌরভের বাসায় নেওয়া হচ্ছিল গাড়িতে করে, তখন সৌরভ কোনো এক ফাঁকে বউ এসেছে বসে থাকা আয়নার এই ছবিটা তুলে নিয়েছিল। আয়না তখন মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বসেছিল গাড়িতে। আয়না আবার কেঁদে ফেললো, ফুপাতে ফুপাতে বলে উঠল, উনি কোথায়? প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে চলুন। পিছনে থাকা শহীদও বলে উঠল সামনের লোকটার উদ্দেশ্যে, হ্যাঁ ভাই, সোয়ারাব ভাই এখন কোথায় আছে, কেমন আছে? আমাদের ওনার কাছে নিয়ে যান কাইন্ডলি। আপনারা অস্থির হবেন না প্লিজ, ওনার অপারেশন এখনও চলছে, তবে অপারেশন প্রায় শেষের দিকে মনে হচ্ছে, তাই আপনি একটু শান্ত হয়ে ততক্ষণ অপেক্ষা করুন। আর হ্যাঁ, আমি সাদমান আহমেদ, আমিও এই হাসপাতালেরই একজন ডক্টর, তবে এই বিভাগের না। আমিও হাসপাতাল থেকে একটা অপারেশন শেষ করেই বাড়িতে ফিরছিলাম, কিন্তু মাঝপথে হঠাৎ দেখলাম আপনার হাজব্যান্ডের গাড়িটা রাস্তার পাশে একটা গাছের সাথে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত আমি সেখানে যাই গাড়িতে কেউ আছে কি না দেখতে, আর তখনই আপনার হাজব্যান্ডকে দেখতে পাই গাড়ির ভেতরে। অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়ে যাবে, তাই আমার ড্রাইভারকে সাথে নিয়ে ওনাকে গাড়ি থেকে বের করে আমার গাড়িতে করে নিয়ে আসি এখানে। ভাগ্যিস আমিও এই হসপিটালের একজন ডক্টর, তাই দ্রুত পেশেন্টের ট্রিটমেন্টের জন্য ডক্টরদেরকে রাজি করাতে পেরেছি, সব দায়ভার নিজের উপর নিয়ে। নইলে পুলিশ কেস টেস নিয়েও অনেক ঝামেলা হয়ে যেত, আর তখন পেশেন্টের অপারেশনেরও লেট হয়ে যেত। আসলে কি বলুন তো, একজন মানুষের জীবন বাঁচানোটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তখন, তাই লোকটা কে না কে সেসব আমার মাথায় আসেনি তখন। ধন্যবাদ স্যার এত বড় একটা উপকার করার জন্য, কিন্তু সোয়ারাব ভাই এত রাতে কোথায় যাচ্ছিল সেটাই তো বুঝতে পারছি না। আপনি কিছু জানেন ভাবি? আয়না মাথা নেড়ে জবাব দিল, না। আচ্ছা ঠিক আছে, এসব বিষয়ে পরেও জানা যাবে, আগে পেশেন্ট সুস্থ হয়ে ফিরুক। আপনারা বরং ওইখানে গিয়ে একটু শান্ত হয়ে বসুন প্লিজ। শহীদ মাথা নেড়ে আয়নাকে আর তার বউ রাহাকে বলল করিডোরে থাকা চেয়ারে গিয়ে বসতে। রাহাও মাথা নেড়ে আয়নাকে ধরে বলল, ভাবি চিন্তা করবেন না, ভাইয়া ঠিক হয়ে যাবে, আপনি আসুন একটু বসবেন। আয়না চুপচাপ ধীর পায়ে এগিয়ে গেল চেয়ারগুলোর কাছে, ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। তারপর সৌরভের মোবাইলটার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আবার নিজেকে এখন বড্ড অসহায় লাগছে। সে ভাবতেও পারেনি এমন কিছু একটা ঘটবে। মনে মনে ভাবতে থাকে মেয়েটা কয়েক ঘন্টা আগেও তো মানুষটাকে সুস্থ স্বাভাবিকভাবে বসে থাকতে দেখেছিল ঘরে, তখন মানুষটা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর কেনই বা বেরোলো? কোনো জবাব নেই তার কাছে। ভাবতে থাকে ফার্স্ট ডে থেকে কাল রাত পর্যন্ত কি কি করেছে সে মানুষটার সাথে, কেমন আচরণ করেছিল, কতটা অবহেলা করেছিল এতগুলো দিন মানুষটাকে। ইনফ্যাক্ট ওই মানুষটার সাথে একই বাসায় যেন থাকতে না হয় তার জন্য অন্য বাসায় শিফট করার প্রস্তুতিও নিয়ে নিয়েছে সে। অথচ সেই মানুষটাকে এখন একটাবার দেখার জন্য মনটা ছটফট করছে তার। কিন্তু এখন হাজার চেয়েও মানুষটাকে একটা বারের জন্য চোখে দেখতে পারছে না সে। মানুষটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে তার নিজের কাছেই। এখন বারবার কাল রাতে সৌরভের বলা কথাগুলি মনে পড়ছে আয়নার। এখন মনে হচ্ছে ওর কারণেই সৌরভের আজ এই অবস্থা। ওর অবহেলাগুলো মুখ বুজে সহ্য করলেও ওর ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারেনি সৌরভ। এটা সহ্য করতে না পেরেই হয়তো এমন একটা কাজ করে বসেছে সৌরভ। এসব ভাবতে ভাবতেই আবার হঠাৎ সৌরভের মনে পড়লো যেই লোকটা সৌরভকে হসপিটালে এনেছে সে বলেছিল যে সৌরভের কল লিস্টের প্রথম নাম্বারটাই ছিল আয়নার, আর সেটা আবারও জানেমান নাম দিয়ে সেট করা। আয়না দ্রুত সৌরভের ফোনের কল লিস্টে গেল, দেখে সত্যি সৌরভ ফোন করেছিল কাল রাতে আয়নাকে, যখন আয়না শপিং মলে ছিল। হয়তো আয়নার বাড়ি ফিরতে লেট হচ্ছিল বলেই ফোন করেছিল।
আর সেটাই ছিল প্রথমবার সোহরাবের আয়নাকে ফোন করা ফোন এই 1 মাসের মধ্যে। কিন্তু আফসোস, আয়না সেটা রিসিভ করতে পারেনি। আসলে অফিস আওয়ারে থাকার সময় আয়না নিজের ফোনটা সাইলেন্ট করেই রাখে সব সময়। কিন্তু আজ অফিস শেষে তাড়াহুড়ো করে ব্যাংক থেকে চেক ভাঙাতে যাওয়ার কারণে ফোনের সাউন্ড সিস্টেম আর চেঞ্জ করা হয়নি, যার কারণে সোহরাব ফোন করলেও আয়না সেটা টের পায়নি। আর বাড়িতে ফিরে ফোনে সাউন্ড সিস্টেম অন করলেও সোহরাবের মিসড কলগুলো খেয়াল করেনি। এখন রাগে তার নিজের ফোনটাই আছাড় মেরে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। মাথা নিচু করে কাঁদছে আয়না। আজ তার মনে হচ্ছে সোহরাবকে ছাড়া একটা মুহূর্ত থাকা তার পক্ষে সম্ভব নয়। এতদিন সোহরাব যখন তার কাছেই ছিল তখন সেই ব্যাপারটা উপলব্ধি করতে পারেনি, কিন্তু আজ যখন সেটা উপলব্ধি করছে তখন সোহরাবের এই অবস্থা। চোখ বন্ধ করে মাথা নিচু করে এইসব ভাবছে আর নীরবে চোখের জল ফেলছে আয়না। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে চোখ খুলে মাথা তুলে তাকালো আয়না। সামনে নিজের মা বাবাকে দেখতে পেয়ে হাউমাউ করে কেঁদে উঠে মাকে জড়িয়ে ধরলো আয়না। আয়নার মা জেসমিনারা আয়নার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে দেখিস। চিন্তা করো না মামুনি, আল্লাহকে বেশি বেশি ডাকো আর দোয়া করো যেন সোহরাবের অপারেশন সাকসেসফুল হয়। কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না, তাই না? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এত রাতে সোহরাব গাড়ি নিয়ে কেন বের হলো আর কোথায় বা যাচ্ছিল সে? তুমি বারণ করনি মামুনি সোহরাবকে এত রাতে বের হতে? আমি জানি না বাবা, উনি কখন বেরিয়ে গেছে বাসা থেকে। সে কি কথা, তোমার স্বামী এত রাতে বাসা থেকে কিছু না বলে বেরিয়ে গেল আর তুমি জানোই না সে কখন বেরিয়েছে? কেমন স্ত্রী তুমি যে নিজের স্বামী কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো খেয়ালই তোমার থাকে না? এতটা আনরেসপন্সিবল কী করে হও তুমি? আচ্ছা একটা কথা বলো তো আমায়, তুমি সোহরাবের সাথে কোনো ঝগড়াঝাটি করনি তো? তোমার সাথে কোনো রকম মনোমালিন্য নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়নি তো ছেলেটা? নাহলে এত রাতে সে বাইরে বের হওয়ার কোনো কারণ দেখছি না আমি। আহ থামবে তুমি, এখন কি এসব বলার সময়? তাছাড়া দেখছো না এখানে আরো মানুষ রয়েছে। চুপ করো প্লিজ, ঘরের কথা ঘরে গিয়েও বলা যাবে, সেগুলো এই পাবলিক প্লেসে টেনে আনার দরকার নেই। নয়ন খান আর কোনো কথা বাড়ালেন না। প্রায় 1.5 ঘন্টা অপারেশনের পর সোহরাবকে আইসিইউতে নেওয়া হয়েছে। অপারেশন সাকসেসফুল হলেও 42 ঘন্টার আগে কিছুতেই কিছু বলা যাচ্ছে না। 42 ঘন্টার মধ্যে যদি সোহরাবের জ্ঞান ফিরে আসে তাহলে ভালো, আর না হলে কোমাতে চলে যেতে পারে সোহরাব। এই কথা শুনে আয়নার যেন দম আটকে আসার উপক্রম হলো। সে পুরো বাকরুদ্ধ হয়ে বসে আছে স্ট্যাচুর মতো। উপস্থিত সবাই আয়নাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু আয়নার এখন কারো কথাই যেন কান দিয়ে ঢুকছে না। প্রায় 40 ঘন্টা পর জ্ঞান ফিরেছে সোহরাবের। ডাক্তার সোহরাবকে একবার চেক আপ করে নিয়ে হাসি মুখে কেবিন থেকে বের হয়ে এলেন। আপাতত এখন হসপিটালে শুধু নয়ন খান, আয়না, তার মা জেসমিন আরাই আছে শুধু। এখন এই 2 দিনে আয়না খাওয়া দাওয়া ঘুম প্রায় ভুলেই গেছে। শহীদ আর ফ্ল্যাটের অন্যান্য সদস্যরাও 2-1 বার এসে খোঁজখবর নিয়ে গেছে। এর মধ্যে সোহরাবের হসপিটালে অ্যাডমিট করানো লোকটা মানে সাদমা আহমেদও নিজের পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকে এসে বারবার খোঁজখবর নিয়ে গেছেন সোহরাবের। যাই হোক, ডাক্তারকে সোহরাবের রুম থেকে বের হতে দেখেই আয়না এক প্রকার ছুটে গেল ডাক্তারের সামনে। ডক্টর, আমার হাজবেন্ড কেমন আছে? ওনার কি জ্ঞান ফিরেছে? প্লিজ একবার আমাকে ভেতরে যেতে দিন না প্লিজ। ডাক্তার হাসি মুখে বললেন, অবশ্যই ভিতরে যাবেন ম্যাডাম, কারণ আপনার স্বামীর অলরেডি জ্ঞান ফিরে এসেছে। এখন উনি টোটালি আউট অফ ডেঞ্জার। তবে হ্যাঁ, ভিতরে গিয়ে একদমই কান্নাকাটি করবেন না, কারণ কোনো কারণে রোগী এখন উত্তেজিত হয়ে পড়লে কিন্তু তার ব্রেনে প্রেশার পড়বে, কারণ তার মেন আঘাতটা ব্রেনেই লেগেছে। আয়নার মুখে হাসি ফুটে উঠল সোহরাবের জ্ঞান ফেরার কথা শুনে। সে দ্রুত মাথা নেড়ে বলল, না না, আমি একদমই ওনাকে উত্তেজিত হতে দিব না, প্রমিস। প্লিজ আমি এখন ওনার কাছে যাই। হ্যাঁ শিওর যান, তবে রোগীর সাথে বেশি কথা বলবেন না আর রোগীকেও বেশি কথা বলাবেন না। ওকে ডাক্তার, ওকে। বলেই আয়না দৌড়ে গেল সৌরভের ক্যাবিনের দিকে। আর আয়নার মা বাবা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুচকি আসলেন মেয়ের কাণ্ড দেখে। আয়না সৌরভের ক্যাবিনের দরজার সামনে যেতেই বুকের ভিতরে ধুকপুকুনি শুরু হয়ে গেল তার। কাপা কাপা হাতে দরজাটা আস্তে করে খুলে ভিতরে ঢুকলো আয়না। তারপর বেডের দিকে তাকাতেই বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠলো তার। বেডে মাথা আর হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা অবস্থায় সৌরভকে দেখে সৌরভ চোখ দুটো বন্ধ করে চুপচাপ শুয়ে আছে সেখানে। আয়না ধীর পায়ে সৌরভের দিকে এগুতে লাগলো।
সৌরভের পাশে গিয়ে সৌরভের মুখটাতে অসুস্থতা আর দুর্বলতার ছাপ দেখে ভিতরটা হু হু করে কেঁদে উঠল আয়নার। মাত্র 2টা দিনের ব্যবধানে মানুষটাকে কতটা রোগা মনে হচ্ছে আজ। আয়না নিঃশব্দে সৌরভের বেটের এক পাশে বসে সৌরভের একটা হাত আলতো করে ধরে উপরে তুলে ছোট্ট করে একটা চুমু খেয়ে নিজের গালের সাথে সৌরভের হাতটা লাগিয়ে রেখে বলতে লাগলো, আই এম সরি সৌরভ, আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক অবহেলা করেছি এতদিন। কিন্তু যখন শুনলাম আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে প্রতিটা মুহূর্ত আমি টের পেয়েছি আপনি আমার জন্য কি। আমি বুঝে গেছি আপনাকে ছাড়া আমার চলবে না। আমি কথা দিচ্ছি আমি আর কখনো আপনাকে কোনো কষ্ট দিব না। একবার সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলুন। সৌরভ এতক্ষণ চোখ বন্ধ করে রেখে আয়নার কথাগুলো শুনছিল। সৌরভের হাতে আয়নার চোখের উষ্ণ জল স্পর্শ লাগাতেই সৌরভ নিজে হাত সরিয়ে নেয় আয়নার কাছ থেকে। তারপর ধীরে ধীরে চোখ জোড়া খুলে ক্লান্ত দৃষ্টিতে আয়নার দিকে তাকায়। আয়নাও সৌরভের দিকে অপরাধী দৃষ্টিতে তাকালো। দুজনেই কিছুক্ষণ নীরব থেকে একে অপরের দিকে তাকিয়ে রইল। এক পর্যায়ে সৌরভী নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করছেন ম্যাডাম? আজ বলছি আপনার অফিস নেই নাকি অফিস কামাই করে এই অধম অপরিচিত ব্যক্তিটার কথা মনে পড়েছে? কি দেখতে এসেছে? আয়না সৌরভের কথা শেষ হতেই সৌরভের মুখের উপর হাত রেখে বলল, এসব কি বলতেছেন আপনি? একদম এসব বাজে বাজে কথা বলবেন না, কিচ্ছু হবে না আপনার। সৌরভ অনেক কষ্টে একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও তার মানে দয়া দেখাতে এসেছে। অবশ্য কর্মচারী খোঁজখবর নেওয়াটাও মালিকদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে। ধন্যবাদ ম্যাডাম এত কষ্ট করে একটা সামান্য কর্মচারীকে দেখতে আসার জন্য। প্লিজ চুপ করুন। কেন আমায় এভাবে লজ্জা দিচ্ছেন? আমি মানতেছি আমি না বুঝে এতদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সৌরভ দীর্ঘশ্বাস ছেড়ে আয়নার থেকে মুখ ঘুরিয়ে বলল, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়ার কথা। আমি আপনার অযোগ্য হওয়া সত্ত্বেও আপনাকে বিয়ে করে বসে আছি। আপনার জীবনের প্রবলেমের কারণ হয়ে আছি, আপনার কান্নার কারণ হয়ে আছি। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করে দিবেন আমায়। আমি চেষ্টা করব আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবার, আপনাকে সব কষ্ট থেকে মুক্তি দিবার। আমায় আর একটু সুস্থ হতে দিন, তারপরে আমি চলে যাব এখান থেকে। আপনার সামনে আর কখনো আসবো না। আর আমার এবং আপনার বিয়ের ব্যাপারেও কখনোই কাউকে কিচ্ছু বলবো না আমি। আপনি এবার থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আর আপনার জীবনে কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবো না, কথা দিচ্ছি আমি। আয়না সৌরভকে আর কিছু বলতে না দিয়ে সৌরভের মুখের উপর আবার নিজের হাত রেখে বন্ধ করে দিল সৌরভের মুখ। তারপর সৌরভের চোখে চোখ রেখে বলল, একদম চুপ, আর একটাও কথা বলবেন আপনি। আর কোথায় যাবেন আপনি? হ্যাঁ, আমি আপনাকে কোথাও যেতে দেব না। প্রয়োজনে শিকল দিয়ে আপনাকে বেঁধে রাখবো, কিন্তু তবুও আমার কাছ থেকে দূরে যেতে দিব না, বলে দিলাম। কথাগুলো বলেই আয়না সৌরভের বুকে আলতো করে নিজের মাথাটা রেখে দুহাতে সৌরভকে আলতো করে জড়িয়ে ধরে বলল, কেন এরকম করলেন বলুন? জানেন আমার কতটা কষ্ট হয়েছে আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে। নিজেকে পাগল পাগল লাগছিল এই 2টা দিন, কতটা অসহায় লাগছিল নিজেকে, আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। আর আপনি কি না এখন বলতেছেন আমার থেকে দূরে চলে যাবেন? আপনি তো এইটাই চেয়েছিলেন। তাছাড়া আমি নিজে থেকে দূরে না গেলেও আপনি তো নিজে থেকে দূরে চলেই যেতে চাইতেন, তাই না? তাহলে আর আমাকে থাকা না থাকা কি যায় আসে আপনার? প্লিজ আর এই কথাগুলো বলবেন না। আমি তো বললাম আমি আমার ভুল বুঝতে পেরেছি, তবুও কেন বারবার সেগুলো আমাকে মনে করিয়ে দিয়ে বিব্রত করতেছেন? আর কি বারবার করে আপনি আপনি করতেছেন বলুন তো? আপনি তো আমাকে তুমি করেই বলতেন, তাহলে হঠাৎ করে আপনি করে কেন সম্বোধন করতেছেন? সৌরভ তাচ্ছিল্যের স্বরে বলল, নিজের জায়গাটা তো বুঝে গেছি তাই। তা আপনার তো নতুন বাসায় শিফট হওয়ার কথা ছিল, শিফট হয়ে গেছেন? আয়না এবার সৌরভের বুকে মাথা রাখা অবস্থাতেই মুচকি হেসে বলল, না, শিফট হয়নি তো, আর হলেও আপনার সাথেই হব। মানে? আয়না মাথা তুলে সৌরভের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মানেটা এখন না বুঝলেও চলবে। এখন এই অবস্থায় এত কিছু বুঝে মাথায় চাপ নেওয়ার দরকার নাই একদম। এখন একটু চুপচাপ থাকুন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলুন। সৌরভ অবাক চোখে আয়না দিকে তাকিয়ে আছে। এই আয়না আর আগের আয়নার মধ্যে যেন আকাশ পাতালের ব্যবধান। আয়না সৌরভকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বলল, কি দেখছেন এভাবে? সৌরভ দ্রুত চোখ সরিয়ে নিয়ে লোভ হয়ে যে বলল, কিছু না,
তা আপনার নিশ্চয়ই কাজ আছে অনেক, আপনি চাইলে যেতে পারেন। আমি চাই না আমার জন্য শুধু শুধু কেউ তার মূল্যবান সময় নষ্ট করুক। সেই নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমারটা আমিই ভেবে নিব। আপনি আপাতত চুপ থাকুন, একটু রেস্ট নিন। এমনিতেই ডক্টর এখন আপনাকে কম কথা বলতে বলেছেন, বুঝলেন? সৌরভ আর কিছু না বলে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। আয়না সৌরভের ইনোসেন্ট মুখটার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কতটা ইনোসেন্ট লাগছে সৌরভকে, অথচ এই চেহারাটার দিকে এতদিন আয়না ঠিকমতো তাকিয়েও দেখেনি। সেই ভেবেই এখন তার আফসোস হচ্ছে ভীষণ, কেন এতদিন এই সুন্দর নিষ্পাপ চেহারাটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখল না সে। এক সপ্তাহ পর সৌরভকে বাসায় নিয়ে আসা হয়, যদিও নয়ন খান আর জেসমিনারা চাইছিল সৌরভকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আয়না সৌরভ যেন তাদের বাড়িতে গিয়েই থাকে, কিন্তু আয়না বাদ সেরে বলল যে তারা তাদের ফ্ল্যাটেই যাবে আর সৌরভের দেখভালও সে নিজেই করবে। সৌরভ যে কয়দিন হসপিটালে ছিল সেই কয়দিন আয়না সৌরভের সাথে সাথেই ছিল, আর তার জন্য অফিস থেকেও সে 7 দিনের ছুটি নিয়েছিল, কিন্তু 7 দিনের ছুটি অলরেডি শেষ। এদিকে সৌরভকে এখন থেকে সে একাই দেখাশোনা করতে হবে, কারণ এখানে কোনো নার্স নেই। তাই সে অফিসের ম্যানেজারকে ফোন করে বলে যে তার যতদিন হাজবেন্ড পুরোপুরি সুস্থ না হচ্ছে ততদিন সে তার কাজগুলো বাসা থেকে কমপ্লিট করবে। বাসাতেই সবগুলো ডিজাইন কমপ্লিট করে সেগুলো অফিসে ইমেইল করে দেবে সে। ম্যানেজার সাহেবও আয়নার সিচুয়েশন বুঝতে পেরে আর না করেনি। তাছাড়া তারা তাদের ডিজাইনগুলো সবসময় পেয়ে গেলেই হলো। এবার ডিজাইনার কোথায় বসে কাজ করছে সেটা দেখে ইম্পর্টেন্ট নয়। আর এমনিতেও গত 1 মাসে ম্যানেজার সাহেব খুব ভালো করে বুঝে গেছেন যে আয়না কাজে ফাঁকি দেওয়ার মতো মেয়েও না। সবচেয়ে বড় কথা, আয়নার করার ডিজাইনগুলো অন্যান্য ডিজাইনারদের থেকে অনেক বেশি ইউনিক হয়, তাই তারা কিছুতেই আয়নাকে হাতছাড়া করতে চায় না। এদিকে এই 1 সপ্তাহে অনেক চেষ্টা করেও সৌরভের রাগ ভাঙাতে ব্যর্থ হয় আয়না। যদিও আয়না সারাক্ষণই সৌরভের কাছাকাছি থাকে, তার সেবা শুশ্রূষা করে, কিন্তু সৌরভ যেন একেবারে চুপ মেরে গেছে। এদিকে বাসায় ফিরে আয়না নিজে যে ঘরে থাকে সেই ঘরেই সৌরভের থাকার ব্যবস্থা করে, যদিও সৌরভ আয়নার ঘরে থাকতে চাইছিল না, কারণ আয়নার পুরনো ব্যবহারগুলো এখনো সে ভুলতে পারছে না। তাই প্রথম সৌরভ আয়নার ঘরে থাকতে চাইছিল না, আর আয়নাকেও তার কাছে আসতে মানা করেছিল, কিন্তু আয়না সেসব গুরুত্ব দেয়নি। তাই সৌরভও এখন আর বাধা দেয় না আয়নার কাজে, কিন্তু আয়নার সাথে খুব একটা কথাও বলে না সে। কোনো কিছুর প্রয়োজন হলে নিজেই সেটা করতে চায়, কিন্তু তবুও আয়নাকে বলতে চায় না, আর সেই জন্যই আয়নাও চোখে চোখে রাখার চেষ্টা করে সৌরভকে। এদিকে ডাক্তার বলেছে সৌরভকে সবসময় ঘরে রান্না করা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে। এইদিকে আয়না খুব বেশি একটা রান্নাবান্না না পারলেও স্যুপটা ভালোই রান্না করতে পারে, আর ইউটিউবে ভিডিও দেখে রেখে কম সময়ে শর্টকাট সব স্বাস্থ্যসম্মত খাবার তৈরির রেসিপি আছে, সেগুলো রান্না করেই সৌরভকে খাওয়ানোর চেষ্টা করে। এভাবেই কেটে গেছে আরো কয়েকদিন। এই কয়েকদিন রান্না বান্না, ঘর গুছানো আর সৌরভকে দেখাশোনার পাশাপাশি নিজের অফিসিয়াল কাজগুলো মন দিয়ে করে যাচ্ছে আয়না। এর মধ্যেই আয়নার মা বাবা আর পাশের ফ্ল্যাটের পরিবারগুলো কয়েকবার এসে দেখে গেছে সৌরভকে, সাথে করে সৌরভের জন্য তারা স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবারও নিয়ে এসেছে প্রত্যেকবার। আর ডক্টর সাদমানও প্রায় ফোন করে খোঁজ খবর নেয় সৌরভের। অবশ্য হসপিটালে থাকা অবস্থাতেও কয়েকবার গিয়ে দেখা সাক্ষাৎ করেছে লোকটা সৌরভের সাথে। সকালে সৌরভকে নাস্তা আর ওষুধ খাইয়ে দিয়ে ঘরদোর গুছিয়ে নিয়েছে আয়না। ওষুধ খাওয়ার কারণে সৌরভের ঘুমটা একটু বেশি হয় ইদানিং, কারণ সৌরভের ওষুধগুলোর সাথে ঘুমের ওষুধও অ্যাড করা আছে। তাই সৌরভের ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে আয়না কিচেন রুমে চলে যায় রান্না করতে। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে শর্টকাটে মাশরুম স্যুপ আর চিকেন স্যুপ তৈরি করে নেয়। তারপর সব গুছিয়ে রেখে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে গোসল করে বেরোতেই দেখে সৌরভের ঘুম ভেঙে গেছে। সে শুয়া থেকে উঠে বসে আড়মোড়া ভেঙেছে, আর আয়না মিষ্টি হেসে বলল, ঘুম ভেঙে গেছে আপনার? যাকগে, ভালোই হলো তাহলে। আমারও রান্না বান্না শেষ, আর আপনিও এখন গোসলটা তাড়াতাড়ি সেরে নেবেন। সৌরভের আয়নের কথার কোনো জবাব না দিয়েই জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। অনেকদিন হলো বাইরে বের হতে পারে না সে। শুয়ে বসেই এতগুলো দিন কাটিয়ে দিল সে। যদিও হাঁটতে চলতে খুব একটা অসুবিধা হয় না তার, কিন্তু শরীরে দুর্বলতা আর মাথায় হালকা ব্যথা থাকার কারণে ডক্টর তাকে বেড রেস্টে থাকতে বলেছে। আর আয়নাও ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন করছে।
এদিকে সোহরাবের কোনো জবাব না পেয়ে আয়না গিয়ে সোহরাবের পাশে বসে পড়ল। সোহরাব এখনো বাইরের দিকে তাকিয়ে আছে, আর একদিকে আয়না সোহরাবের দিকে কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থেকে ধরা গলায় বলে উঠল, আমাকে কি একদমই ক্ষমা করা যায় না? একটা বার কি অন্তত সুযোগ দেওয়া যায় না ভালোবেসে আপনার সব রাগ অভিমান ধুয়ে মুছে সাফ করে দেওয়ার? সোহরাব আয়নার কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেডের সাথে মাথা ঠেকিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। আয়নাও সোহরাবের এই নীরবতা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে গিয়ে আলমারি থেকে একটা তোয়ালে বের করে ওয়াশরুমে রেখে এসে সোহরাবকে বলল, এবার গোসলটা করে নেবেন, চলুন আমি ওয়াশরুমে তোয়ালে নিয়ে এসেছি। সোহরাব চোখ মুখ খুলে আস্তে ধীরে নিজে নিজে বিছানা থেকে ওঠার চেষ্টা করতে লাগলো। আয়না নিজের একটা হাত বাড়িয়ে দিল সোহরাবকে ধরার জন্য, যদিও সে জানে সোহরাব এখন কতটা জেদি হয়ে উঠেছে, যার কারণে যত যাই হোক না কেন সোহরাব আয়নার থেকে কোনো সাহায্য নিতে চাইবে না। আর এবারও সোহরাব তাই করল, আয়নার হাত না ধরে নিজে নিজে উঠেই গেল বিছানা থেকে। যদিও শরীরের দুর্বলতার কারণে বিছানা থেকে উঠে দাঁড়াতে মাথা চক্কর দিয়ে উঠল সোহরাবের। সাথে সাথেই আয়না বুঝতে পেরে ধরে ফেলল সোহরাবকে, তারপর নিজেই সোহরাবকে ধরে আস্তে ধীরে নিয়ে যেতে লাগলো ওয়াশরুমের দিকে। সোহরাব আয়নার হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, প্লিজ হাত ছাড়ো, আমি নিজেই যেতে পারবো। আয়না তেজি গলায় বলে উঠল, হ্যাঁ সে তো জানি, প্রতিদিন তো আপনি একা একা সব করতে পারেন, আর প্রতিদিনই শেষে এসে আমারই হেল্প করা লাগে আপনার। সোহরাব ভ্রু কুঁচকে আয়নার দিকে তাকালে। আয়না ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এভাবে কি দেখছেন? আমি জানি আমি সুন্দরী, আর সবচেয়ে বড় কথা আমি আপনার বউ, তাই আমাকে যখন খুশি দেখতে পারবেন। আপাতত চলুন গিয়ে গোসলটা সেরে নেবেন। বলে আয়না সোহরাবকে নিয়ে হাঁটা শুরু করলো। সোহরাবও বেচারা অ্যাক্সিডেন্ট করে পড়েছে মহাবিপাকে, এখন সে নিজেও কিছু করতে পারে না, আর আয়নার সাথেও কোনো ক্ষেত্রেই পেরে ওঠে না। তাই বাধ্য হয়ে শেষে আয়নার কাছে হার মেনে আয়নার ইচ্ছে মতোই সব করতে হয় তাকে। আয়না সোহরাবকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, গোসল ছেড়ে অবশ্য আমাকে ডাকবেন, পাকামো করে আবার নিজে নিজে বের হতে গিয়ে পুরোটার আবার মাথা ফাটাবেন না যেন। আর হ্যাঁ, ভেতর থেকে একদমই দরজা লক করবেন না, পরে কখন কি দুর্ঘটনা ঘটিয়ে বসেন তা ঠিক নেই, তখন আমি ওয়াশরুমের ভিতরে ঢুকতে পারবো না, আর আপনাকে উদ্ধারও করতে পারবো না। সোহরাব আয়নার কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। বেচারা এই অবস্থায় রাগও দেখাতে পারছে না, আর আয়নাও এইসব গা জ্বালানো কথাগুলো সহ্য করতে পারছে না। এখন মনে মনে ভাবছে কেন যে সেদিন বেরিয়েছিল বাসা থেকে। যাই হোক, এসব ভেবে এখন আর লাভ নেই। তাই সে হাত দুটো জড়ো করে আয়নার সামনে ধরে বলল, আপনার লেকচার শেষ হলে দয়া করে এবার বের হবেন প্লিজ। আয়না মুচকি দিয়ে বলল, বের তো হবই, আমি কি ওয়াশরুমে আপনার সাথে গল্প করতে এসেছি? মুচকি মেরে বেরিয়ে গেল আয়না ওয়াশরুম থেকে। বের হওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। এদিকে সৌরভের হাসি পেল আয়নার আচরণে। সে মুচকি হেসে শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করতে লাগলো। গোসল শেষে তোয়ালে পরে বের হতেই প্রতিদিনের মতো আয়না দ্রুত এসে সৌরভের সামনে দাঁড়ালো। সৌরভের হাসি পেল, সে হাসিটাকে চেপে রেখে মুখে সিরিয়াস ভাব এনে জিজ্ঞেস করলো, আবার কি? আপনাকে না বলেছি একা একা পাকনামি করে বের হবেন না ওয়াশরুম থেকে? সৌরভ কিছু না বলে আয়নার পাশ কেটে আসতে আসতে রুমের ভিতরে গিয়ে বেডের উপর বসে পড়ল, দুই হাতে মুখ চেপে ধরে। গোসল করার পর শরীরটা কিছুটা ফ্রেশ লাগলেও ওয়াশরুম থেকে বেড়ে আসতে আসতেই যেন শরীরের সব এনার্জি লস হয়ে যায় তার। অল্পতেই ক্লান্ত লাগে নিজেকে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট, ব্লাড লস, সব মিলিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সোহরাব। তার উপর আবার যোগ হয়েছে অ্যাক্সিডেন্টের আগে টানা অনেকদিন যাবৎ বাইরের খাবার খাওয়ার কুফল। সোহরাব ওইভাবে বসে থাকা অবস্থাতেই আয়না আরেকটা তোয়াল নিয়ে সোহরাবের সামনে এসে দাঁড়ালো। সোহরাব টের পেয়ে মাথা তুলে আয়নার দিকে তাকাতে আয়না সোহরাবের আরো কাছে গিয়ে তোয়ালটা দিয়ে সোহরাবের মাথা ভালোভাবে মুছতে শুরু করলো। সোহরাব এবার আর কোনো বাধা না দিয়ে চুপচাপ আয়নার মুখের দিকে তাকিয়ে রইল। আয়না চুলগুলো ভালোভাবে মুছে দিয়ে সোহরাবের থেকে সরে গিয়ে আলমারি থেকে সোহরাবের একটা টি শার্ট আর একটা ট্রাউজার এনে সোহরাবের পাশে রেখে বলল, চেঞ্জ করে নিন, আমি গিয়ে আপনার খাবার নিয়ে আসছি। বলেই আয়না চলে গেল কিচেন রুমে। আয়না গিয়ে একটা ট্রেতে করে সৌরভের জন্য কিচেন স্ট্রু আর মাশরুম নিয়ে এলো। ততক্ষণে সৌরভ পোশাক পরে বেডে হেলান দিয়ে আশোয়া হয়ে বসে পড়ল। আয়না খাবার নিয়ে এসে বেড সাইডের টেবিলে সেগুলো রেখে সৌরভের সামনে একটা বালিশ রেখে তার উপর খাবারের ট্রেটা রেখে বলল, নিন এবার খেয়ে নিন, আপনার ওষুধের টাইম হয়ে যাচ্ছে।
সৌরভ চুপচাপ সোজা হয়ে বসে চামচ নিয়ে খাওয়া শুরু করলো। এমন সময় হঠাৎ ড্রেসিং টেবিলের উপরে থেকে সৌরভের ফোনটা বেজে উঠল। সেখানে ফোনটা আয়নায় রেখেছিল যাতে সৌরভ ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করতে না পারে। যাই হোক, ফোনটা বেজে ওঠাতেই সৌরভ মাথা তুলে ফোনের দিকে তাকালো। তারপর খাবার ছেড়ে ফোনটা নেওয়ার জন্য উঠতে গেলেই আয়না সৌরভকে বাধা দিয়ে বলল, আমি দেখছি, আপনি খাবার শেষ করুন। সৌরভ কিছুটা অস্থির হয়ে বলল, আরে আমার কাজের জায়গা থেকে ফোন এসেছে নিশ্চয়, ফোনটা এদিকে দাও। আয়না ফোনটা হাতে নিয়ে বলল, তাতে কি, এখন আপনার কোনো কাজ নেই। আর বাবা তো বলেই দিয়েছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে যেন অফিসে না যেতে দিই, এমনকি ঘরেও যেন অফিসিয়াল কোনো কাজ করতে না দিই। তাই কাজের চিন্তা না করে এখন খাওয়াটা মন দিয়ে খান। আয়নার কথা বলতে বলতে অলরেডি সৌরভের ফোনটা দুবার বেজে গিয়ে কেটে গিয়েও আবারও ফোন এসেছে। এবার সৌরভ দ্রুত বিছানা থেকে উঠতে নিলে আয়না চেঁচিয়ে বলে ওঠে, স্টপ, ওইখানেই বসুন আপনি। ফোনটা যদি এত ইম্পর্টেন্ট হয় তখন আমি রিসিভ করছি। সৌরভ আবার থেমে গেল। সে অসহায় চোখে আয়নার দিকে তাকিয়ে রইল। মনের ভিতর এক অজানা ভয় কাজ করছে তার। আয়না দ্রুত ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে একটা পরিচিত কণ্ঠে কেউ একজন বলে উঠল, হ্যালো স্যার, কখন থেকে আপনাকে ফোন করছি? আপনি তো গত এক সপ্তাহ ধরে অফিসও আসছেন না। আগামীকাল আমাদের একটা মিটিং আছে। কানাডার একটা কোম্পানি আমাদের প্রোডাক্ট নিতে আগ্রহী, আর তার জন্য তারা কালকেই আপনাদের সাথে মিট করে ডিল সেরে ফেলতে চায়। তারা অলরেডি আমাদের কিছু ডিজাইন দেখেছে আর সেগুলো ভীষণভাবে পছন্দ হয়েছে তাদের, তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব ডিলটা সেরে ফেলতে চাইছে। আসলে স্যার, আমাদের ওই নতুন ফ্যাশন ডিজাইনার আয়না খান আছে না, ওই মেয়েটা দারুণ ব্রিলিয়েন্ট আর ক্রিকেটিভ স্যার। আপনি তো ওনার করা অনেকগুলো ডিজাইনই দেখেছেন। আপনি ঠিকই বলেছিলেন স্যার, তার হাতে জাদু আছে। মেয়েটার প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক। তাই তো যেই ক্লায়েন্টরাই এই ডিজাইনগুলো দেখে তারাই আমাদের সাথে ডিল করার জন্য পাগল হয়ে যায়। তা স্যার, আপনি কালকে আসছেন তো ডিল করতে? আর স্যার, ডিলটা কি আমাদের অফিসেই করবেন নাকি ক্লায়েন্টদেরকে অন্য কোথাও আসতে বলবো? আয়না এতক্ষণ মন দিয়ে ওই পাশের ব্যক্তির কথাগুলো শুনছিল। এই পাশ থেকে আয়না আর কিছু না বলে ফোনটা কান থেকে নামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে যে নামটা ভেসে উঠলো তাতে আয়নার মনে এক চুরে সন্দেহ রইল না যে সে যা ভাবছে তাই সঠিক। কারণ স্ক্রিনে যেই নামটা লেখা আছে সেটা হলো আমান। আর আমার মনে হলো আরবি ফ্যাশন ইউনিভার্সের ম্যানেজার আমান। আয়না স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, আর ওইদিকে আমান ফোনের ওই পাশ থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। এদিকে সৌরভ আয়নার এমন নীরবতা দেখে ভাবতে লাগলো, যেই ভয়টা এতক্ষণ ধরে পাচ্ছিল সে এটাই বুঝি হতে চলেছে। এবার বুঝি আর নিজেকে লুকিয়ে রাখতে পারল না সৌরভ। আয়নার কাছে বোধহয় এবার ধরা পড়েই গেল সৌরভ একটা শুকনো ঢোক গিলে আয়নাকে কিছু বলতে যাবে, আর তখনই আয়না ধীর পায়ে এগিয়ে গিয়ে সৌরভের দিকে ফোনটা এগিয়ে দিল। সৌরভ আয়নার মুখের দিকে চিন্তিত চোখে তাকিয়ে থেকেই কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল, আর তারপর ফোনটা কানে নিতেই বুঝে গেল সে যা ভেবেছিল তাই হয়েছে। এদিকে আয়না এখনো স্থির হয়ে সৌরভের সামনে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জলে ছলছল করছে। সৌরভের বুকটা কেঁপে উঠল আয়নার চোখে জল দেখে। সে আয়নার দিকে চোখ রেখেই আমানের উদ্দেশ্যে বলল, ডিলটা ক্যান্সেল করে দাও আমান, আমার পক্ষে আসা সম্ভব নয়। বলেই ফোনটা কেটে বিছানায় রেখে দিল সৌরভ। তারপর কাপা কাপা গলায় আয়নার উদ্দেশ্যে বলে উঠল, বউ, আই এম সরি বউ। আয়নার সাথে সাথেই ফুঁসে উঠে বলে, একদম বউ বলবেন না আমায়, মিথ্যাবাদী লোক একটা। কেন করলেন এরকম বলুন? কি ক্ষতি করেছিলাম আমি আপনার? আরে আমার বাবা তো আপনাকে বিশ্বাস করেছিল। নিজের ছেলেকেও হয়তো কেউ এতটা বিশ্বাস করে না যতটা আপনাকে করেছে। তাই তো নিজের একমাত্র মেয়েকেও আপনার হাতে তুলে দিতে দ্বিধাবোধ করেনি একটুও। আর আপনি কিনা এইভাবে আমাদেরকে ঠকালেন, বোকা বানালেন আমাদের সবাইকে। আপনি যদি শাহবাজ আরবি হয়ে থাকেন তবে কেন নিজেকে সৌরভ নাম দিয়ে একটা চালচুলোহীন সেজে আমার বাবার কাছে এসেছিলেন, তার কোম্পানিতে চাকরি নিয়েছিলেন? বাবা কতটা কষ্ট পাবে জানেন যখন জানবে সে যাকে এতটা বিশ্বাস করেছিল তার পুরোটা জুড়ে ছিল শুধু মিথ্যা আর বানানো গল্প। কোন শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের পরিচয় লুকিয়ে এসে আমার জীবনে ঢুকেছিলেন বলুন তো? আর এই আমিও কিনা আপনাকে ভালোবাসতে শুরু করলাম। কিভাবে পারলেন এত বড় ধোঁকা দিতে বলুন তো? তুমি ভুল বুঝছ। হ্যাঁ, আমি মিথ্যা বলছি, কিন্তু আমার পুরোটাই মিথ্যা কিংবা বানানো গল্প ছিল না। তার মধ্যে বেশিরভাগটাই ছিল সত্যি, বিশ্বাস করো। কি বিশ্বাস করব? হ্যাঁ, আর আমাকে আর আমার পরিবারকে বোকা বানানোর জন্য নতুন কোনো গল্প শোনাবেন?
সৌরভ এবার রেগে গিয়ে কিছুটা চেঁচিয়ে বলে উঠল। তুমি চুপ করে আমার কথাটা শুনবে প্লিজ। কথাটা বলেই সৌরভ আহ বলে মাথা চেপে ধরল, কারণ হঠাৎ উত্তেজনায় চেঁচিয়ে ওঠার কারণে মাথায় চাপ পড়েছে তার। আয়নাও দ্রুত সৌরভের পাশে বসে সৌরভের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে আপনার? মাথায় যন্ত্রণা হচ্ছে? দাঁড়ান, আমি এখনই ডক্টরকে ফোন করছি। বলেই আয়না দ্রুত বসা থেকে উঠতে নিলেই সৌরভ আবার আয়নার হাত চেপে ধরে আবার বসিয়ে দেয়। আয়না জিজ্ঞাসু চোখে সৌরভের দিকে তাকাতেই সৌরভ ক্লান্ত চোখে আয়নার দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, ডক্টর ডাকতে হবে না, আমার কথাটা শোনো প্লিজ। আয়না সৌরভের শরীর খারাপ লাগছে বুঝতে পেরে দ্রুত সামনে থেকে খাবারগুলোর দিকে তাকালো, তারপর দ্রুত আবার সৌরভের দিকে তাকিয়ে বলল, আপনার খাবার তো ঠান্ডা হয়ে গেছে, আপনার ঔষধের টাইমও হয়ে যাচ্ছে। প্লিজ আপনি একটু বসুন স্থির হয়ে, আমি গিয়ে খাবারগুলো চেঞ্জ করে নিয়ে আসছি। প্লিজ তুমি এখানে বসো, খাবার নিয়ে চিন্তা করো না, আগে আমার কথাগুলো শোনো, অনেক কিছু বলার আছে আমার তোমাকে। আয়না সৌরভের হাতের উপরে নিজের আরেকটা হাত রেখে বলল, আপনার সব কথা শুনবো আমি, কিন্তু তার আগে খাবার খেতে হবে আপনার। প্লিজ আমায় এখন আটকে রাখবেন না, আপনার শরীর খারাপ হচ্ছে। আপনি একটু পিছনে হেলান দিয়ে আরাম করে বসুন প্লিজ, আমি এক্ষুনি গিয়ে খাবারগুলো চেঞ্জ করে নিয়ে আসবো। তারপর আয়না বসা থেকে উঠে সৌরভের পিছনে একটা বালিশ রেখে তাকে ধরে আস্তে করে বেডে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর দ্রুত সৌরভের সামনে থেকে খাবারগুলো নিয়ে চলে গেল কিচেনে। কিচেন থেকে দ্রুত আবার নতুন করে খাবার বেরিয়ে নিয়ে ঘরে ফিরল সে। এসে দেখে সৌরভ চোখ বন্ধ করে অসহায় বসে আছে। আয়না দ্রুত এগিয়ে গিয়ে খাবারগুলো বেড সাইডে টেবিলের উপর রেখে মাশরুম স্যুপটা নিয়ে সৌরভের দিকে ফিরতেই দেখে সৌরভ চোখ খুলে আয়নার দিকে তাকিয়ে আছে। আয়না গিয়ে সৌরভের সামনে বসে পড়ল, তারপর নিজে বাটি থেকে চামচে করে স্যুপ নিয়ে সৌরভের মুখের সামনে ধরে বলল, তাড়াতাড়ি খেয়ে নিন, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। খাওয়ার পর সব শুনবে তো? আয়না মাথা নেড়ে বলল, শুনবো, এখন খেয়ে নিন। সৌরভকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে উঠতে নিলেই সৌরভ আবার আয়নার হাত ধরে ফেলল। আবার কি হলো? তাড়াতাড়ি এসো। আয়না মাথা নেড়ে বলল, আসছি। আর শোনো। আবার কি? তুমি খেয়েছ? না খাইনি, আরো পরে খাবো। না পরে না, এখনই খাও গিয়ে, তারপর না হয় সব কথা হবে। আয়না আর কিছু না বলেই চলে গেল সৌরভের খাবার ট্রে আর এটো বাটিগুলো নিয়ে। আয়না খাওয়া দাওয়া শেষে ঘরে এসে দেখে সৌরভ আবারও ঘুমিয়ে পড়েছে, তাই আয়না আর ডাকলো না তাকে। বিকেলে, এবার বলুন তো আপনি কি বলতে চান? ঠিক আছে শোনো তাহলে। আর হ্যাঁ, সব শোনার পরেও যদি তোমার মনে হয় আমি অন্যায় করেছি, দেন তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দিও। তা তো অবশ্যই, আগে বলুন শুনি, কি কারণে আপনার এত বড় একটা মিথ্যার আশ্রয় নিতে হলো? সৌরভ জোরপূর্বক হেসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। তখন আমি ছিলাম লন্ডনে। সেখানে আমার একটা বন্ধু ছিল, নাম হ্যারি। ছেলেটা ছিল মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। সে তখন একটা মেয়েকে ভালোবাসতো এবং মেয়েটার সাথে কিছুদিন রিলেশন করার পর তারা বিয়েও করে তাদের ধর্মমতে। কিন্তু বিয়ের পর আস্তে আস্তে হ্যারি বুঝতে পারে যে তার ক্যারল আসলে খুব উচ্চবিলাসী প্রকৃতির একটা মেয়ে। তার ডিমান্ড ছিল খুব বেশি। সে চাইতো একটা হাইফাই এবং স্ট্যান্ডার্ড লাইফ, যেটা তাকে সে মধ্যবিত্ত হ্যারির পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এদিকে এইসব নিয়ে দিন দিন হ্যারি আর তার বউয়ের মধ্যে ঝামেলা বাড়তে থাকে। তাছাড়া বিলাসিতার পাশাপাশি হ্যারির বউয়ের ছিল অনেক ছেলে বন্ধু, যা হ্যারি বিয়ের আগে কখনো টের পায়নি। কিন্তু যখন জানতে পারলো, তখনও অশান্তির ভয়ে হ্যারি এইসব নিয়ে কখনোই তার বউকে ক্যারলকে কিছুই বলতে চাইতো না। কিন্তু ক্যারলের আচরণ দিন দিন নিচ পর্যায়ে যেতে থাকে, আর তার ছেলে বন্ধুদের সাথেও তার মেলামেশা বাড়তে থাকে। হ্যারি তখনও চুপ করে থাকে, কারণ সে তার স্ত্রীর সব চাহিদা, সব আবদার মেটাতে পারে না। কিন্তু দিনকে দিন ক্যারলের এই বন্ধুত্বের লিস্টটা অনেক বড় হতে থাকে। সময়ের সাথে সাথে যোগ হয় নতুন নতুন বন্ধু। এভাবে একদিন সে তার কিছু ফ্রেন্ডদের সাথে তার এক বন্ধুর বিয়েতে যায়, আর সেখানে গিয়ে দেখা হয় এক ধনাঢ্য ব্যবসায়ী লোকের সাথে। তারপর তার সাথে আলাপ পরিচয় থেকে ফোন নাম্বার আদান প্রদান, কথা বলা, চ্যাটিং করা ইত্যাদি। আর এভাবেই আস্তে আস্তে সেই লোকের সাথে মেয়েটির বন্ধুত্ব থেকে একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এই ব্যাপারটা হ্যারি অনেক পরে টের পায়, কিন্তু তখন তার হাতে আর কিছু করা থাকে না, কারণ ক্যারল অলরেডি তখন ওই ধনাঢ্য ব্যবসায়ী লোককে বিয়ে করবে বলে হ্যারির বিরুদ্ধে কোর্টে ডিভোর্স কেস ফাইল করে। যখন হ্যারি জানতে চায় কেন ক্যারল হ্যারিকে ছাড়তে চাইছে, তখন ক্যারল হ্যারিকে বলেছিল, তোমার মতো একটা কম শিক্ষিত আর
অভাবগ্রস্তের সাথে আমি থেকেই বা কী করব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ক্লাইভকে বিয়ে করব, কারণ তার কাছে অনেক টাকা আছে যা আমাকে অনেক সুখ এনে দেবে। তাছাড়া একজন বড় ব্যবসায়িক হিসাবেও তার অনেক খ্যাতি আছে, যার কারণে তাকে বিয়ে করলে আমার অনেক খ্যাতি হবে। আমিও অনেক ফেমাস হয়ে যাব, আমাকেও অনেক মানুষ চিনবে আর সম্মানও করবে, যা তোমার মতো একটা মিডল ক্লাসের সাথে থাকলে কখনই পাবো না আমি। তাই প্লিজ আমার জীবন থেকে এবার তুমি সরে দাঁড়াও। আমি ক্লাইভকে বিয়ে করে অনেক সুখী আর সমৃদ্ধশালীও হতে চাই। হ্যারি সেদিন মুখ বুঝে ক্যারলের সবগুলো কথা সহ্য করেছিল, কারণ তার কাছে এছাড়া আর কিছুই করার ছিল না। ক্যারলকে সে যেই সুখ কখনো দিতে পারবে না, সেই সুখ যদি অন্য কেউ তাকে দিতে পারে তাহলে কেন সে বাধা হয়ে দাঁড়াবে। তাই চুপচাপ ক্যারলের সুখের কথা ভেবে সেদিন হ্যারি তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তারপর ক্যারল ওই ক্লাইভকে বিয়ে করে আর হ্যারি আস্তে আস্তে মন থেকে ভেঙে পড়তে শুরু করে। একটা সময় হ্যারি মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু তাতেও তার কোনো উন্নতি হয়নি, বরং এখন সে পুরোপুরিভাবে একজন মানসিক রোগী হয়ে বেঁচে আছে। সোহরাব কথাগুলো বলে থামলো। আয়না আফসোসের সাথে বলল, করলেও যা করছে তা অতি অন্যায়, আর আপনার বন্ধুর জন্য আমার খারাপ লাগছে। কিন্তু আপনি আমায় এসব কেন শোনাচ্ছেন? এই ঘটনার সাথে আপনার আমাদের মিথ্যা পরিচয় দেওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে, কারণ হ্যারি ওই অবস্থার পর আমি ঠিক করেছিলাম যে আমি বিয়ে করলে এমন কাউকে বিয়ে করব যে আমার নাম আর টাকাকে নয়, বরং আমাকেই ভালোবাসবে। আর এর মধ্যে লন্ডনে আমার লেখাপড়া কমপ্লিট হয়ে যায়, তাই লেখাপড়া শেষ হতেই চলে আসি বাংলাদেশে। এখানে এসে নিজে বিজনেস শুরু করি। আস্তে আস্তে ব্যবসা বড় হতে থাকে, দেশি বিদেশেও আমার ব্যবসার প্রসার করতে থাকে। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে অনেক মেয়েদের বাড়ি থেকে আমার জন্য বিয়ের প্রস্তাবটাও আসতে শুরু করে। কিন্তু আমি যেমন মেয়ে চাই তেমন মেয়ে কোথায় পাবো আমি? আর কীভাবেই বা বুঝবো যে সেই মেয়ে আমার টাকা পয়সাকে ইম্পর্টেন্স না দিয়ে আমাকে ইম্পর্টেন্স দেবে, যে আমাকে নিখুঁতভাবে ভালোবাসবে? কারণ আমি যাকেই বিয়ে করতে চাই না কেন, সে যখন আমার আসল পরিচয়টা জানবে তখন সে আমার টাকা আর আমার নাম দেখে আমাকে বিয়ে করতে চাইছে, নাকি এমনিতে আমাকে পছন্দ করে বা ভালোবেসে বিয়ে করতে চাইছে, সেটা বুঝবো কিভাবে আমি? সবচেয়ে বড় কথা, সেই পর্যন্ত যতগুলো মেয়েকে আমি দেখেছি, যদিও তাদেরকে ছবিতে দেখেছি, আর ছবি দেখার পর আর সরাসরি দেখার ইচ্ছে হয়নি আমার। আর তাছাড়া আমার চিন্তা ছিল আমি এমন কাউকে বিয়ে করব যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো, আর সেও আমাকে নিঃশর্তেই ভালোবাসবে। আর সেই মেয়েকে খুঁজতে খুঁজতেই বিয়ের সময় পার হতে থাকে। কিন্তু এরই মধ্যে একদিন এক ঘটক এসে আমাকে তোমার ছবি দেখায়, আর তুমি একমাত্র মেয়ে যাকে ছবিতে দেখেই আমার চোখটা আটকে যায়। আর আমি সাথে সাথেই ঘটকের কাছে তোমার বায়োডাটা জানতে চাই। তারপর তোমার বায়োডাটা নিয়ে তোমার সম্পর্কে সব ডিটেলস বের করার চেষ্টা করি। আমি তোমার কলেজের সামনে গিয়ে, বাড়ির সামনে গিয়ে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকি তোমার একটাবার দেখার জন্য। আর বাস্তবে যখন তোমায় দেখেছিলাম তখন মনে হয়েছিল তোমাকে আমার চাই, আর সেটা যে করেই হোক। আর ততদিনে তুমিও নিজে অজান্তেই আমার চোখের ঘুম কেড়ে নিয়েছিলে। আর ওইদিকে তোমার বাবার সম্পর্কেও খবর জানতে পারি, তিনি খুব সৎ একজন মানুষ। আর ঘটকের মাধ্যমে জানতে পারি যে তিনি তার মেয়ের জন্য একজন অনেস্ট আর কাজের প্রতি শ্রদ্ধাশীল পাত্র চান। তাতে যদি ছেলে গরিব হয় তাতেও তার কোনো আপত্তি নেই। আর তখনই আমার বোঝা হয়ে যায় যে সত্যি তোমার বাবা খুব অনেস্ট আর নরম মনের একজন মানুষ। কিন্তু শুধু বাবার ইচ্ছে আর চিন্তাভাবনা দেখলেই তো হবে না, তার মেয়ের চিন্তাভাবনা আর মন মানসিকতা কেমন সেটাও তো দেখার বিষয়। তাছাড়া সে আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে ভালোবাসতে পারবে কি না সেটাও দেখার বিষয়। এত বড় লোকের মেয়ে কিন্তু তার কোনো ডিমান্ড থাকবে না, তা কী করে হয়? এরকম একটা বড় লোকের মেয়ে হয়ে ছোট থেকে বিলাসবহুল জীবন লিড করার পর সে কি আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে বা একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে জেনে বিয়ে করতে রাজি হবে? এইসব জানতে হবে আমাকে। কিন্তু তোমার বিষয়ে সব কিছু জানা সম্ভব ছিল না, কারণ তুমি সারাক্ষণই রিজার্ভড মোডে থাকো। তোমাকে বাইরে থেকে দেখে বোঝাই যাইতো না তোমার ভিতরে কি চলছে বা তোমার আসল বৈশিষ্ট্যটা কি। ইনফ্যাক্ট আমি খোঁজ নিয়েও জানতে পারি যে তোমার বাড়ির লোকেরাও তোমার গতি প্রকৃতি বুঝতে পারে না। সেখানে আমি বাইরের মানুষকে কিভাবে বুঝবো তুমি কি চাও, কি পছন্দ আর কি অপছন্দ করো? তোমার পছন্দ অপছন্দ নাকি তুমি সহজে কারোর সাথে শেয়ারও করতে না। আর আমার পক্ষে সরাসরি তোমার সাথে মেশা সম্ভব ছিল না, কারণ অপরিচিত কারোর সাথে নাকি তুমি কথা বলতে না। আর তার উপর আমার সবসময় তোমার সাথে থাকতো বডিগার্ড। তাই বাধ্য হয়ে তোমার পিছু ছেড়ে তোমার বাবার অফিসে আমার একজন লোক প্রবেশ করিয়ে দেয়, যাতে করে সে তোমার বাবা
কখন কি করে, কোথায় যায় না যায় সব খবর আমার কাছে পৌঁছে দেয়। আর এভাবে একদিন জানতে পারি তোমার বাবা চট্টগ্রাম যাচ্ছে আর ফিরবে 2 দিন পর। তাই এই 2 দিনে প্ল্যান করি তোমার বাবার কাছে একজন সাধারণ ছেলে হয়ে পৌঁছাবার রাস্তা তৈরি করে রাখি। আর তারপর তোমার বাবা যেদিন ঢাকায় ফিরবেন সেদিনই আমার ঠিক করা লোকের মাধ্যমে তোমার বাবার অবস্থান নির্ণয় করে একটা নির্দিষ্ট প্লেসে তোমার বাবার গাড়ি দূর থেকে দেখতেই আমার সাজানো গুন্ডাদের সাথে মারপিটের নাটক করি। আর কথা ছিল তোমার বাবার গাড়ি কাছাকাছি আসতেই আমার সাজানো গুন্ডাগুলো আমার মাথায় আঘাত করে অভিনয় করে আমাকে তোমার বাবার গাড়ির সামনে ধাক্কা মেরে ফেলে দিবে। সব কিছু ঠিকঠাক মতো প্ল্যান মাফিক চললেও তোমার বাবার গাড়ি আমাদের কিছুটা কাছাকাছি আসতেই উত্তেজনাবশত ছেলেগুলোর মধ্যে একজন কিছুটা ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে আমার মাথায় লাঠি ছোঁয়াতে গিয়ে একটু জোরেই মেরে বসে। আর মারার পর যখন আমার মাথায় রক্ত দেখে তখন বাকিরাও ঘাবড়ে যায়, যার ফলে ঝামেলা পড়ার ভয়ে তারা আর টাকা ফেরত দেওয়ার ভয়ে তারা ওই অবস্থায় ওখান থেকে আমাকে রাস্তার মাঝে ধাক্কা মেরে দৌড়ে পালায়। আর আমি সত্যি সত্যি গিয়ে তোমার বাবার গাড়ির সামনে পড়ে যাই। আর যখন আমার জ্ঞান ফিরে তখন নিজেকে হসপিটালে তোমার বাবার সামনে আবিষ্কার করি। তারপর কি হয়েছে সবই তুমি জানো, কিন্তু এই পর্যন্ত সব মিথ্যা হলেও তোমার বাবা মা থাকার বিষয়টা ছিল সত্যি। কারণ আমার বাবা মা দুজনে মৃত। বাবা ছিলেন একজন আর্মি অফিসার যিনি দক্ষিণ আফ্রিকার একটা মিশনে গিয়ে শহীদ হন। আর তারপর আমার মা আমাকে নিয়ে পাড়ি জমায় শুধু লন্ডনে, সেখানে আমার নানার বাড়ি। আসলে আমার মা ছিল একজন ব্রিটিশ, বাবার সাথে তার বাংলাদেশে ঘুরতে এসে দেখা হয়েছিল আর সেই থেকে প্রেমে পড়ে বিয়ে। তাহলে আপনার মাও গত 6 বছর আগে লন্ডনে থাকা অবস্থাতেই হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। আর আমিও তারপরে লন্ডনে স্টাডি কমপ্লিট হওয়ার পরই আঙ্কেল আন্টিদের বারণ সত্ত্বেও দেশের টানে ছুটে আসি লন্ডন ত্যাগ করে। সৌরভের মিথ্যে অভিনয়গুলোর জন্য এতক্ষণ তার উপর প্রচুর রাগ হলেও এখন তার মা বাবার কথা শুনে খুব রাগ হচ্ছে সৌরভের জন্য আয়নার। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, মা বাবার জন্য আপনার খুব কষ্ট হয় তাই না? সৌরভ ভেজা চোখে মাথা নাড়িয়ে বলল, তা তো হবেই। বাবা মা ছাড়া পৃথিবীটা যে বড্ড অচেনা লাগে। যেদিকেই তাকায় মনে হয় এই পৃথিবীতে আমার জন্য বুঝি কেউ নেই। সবাইকে কেমন যেন অচেনা অচেনা লাগে। মাথার উপর কোনো ছায়া নেই তো। আয়না চোখের পানি ছেড়ে দিল সৌরভের কথায়। ভেজে চোখে সৌরভের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আমাকে অচেনা লাগে? এখন লাগে না, তবে কিছুদিন আগে লাগতো, কারণ তখন তুমি নিজেকে তেমনভাবেই প্রেজেন্ট করতে আমার সামনে। আই এম সরি সৌরভ, সরি শাহবাজ। সৌরভ জিজ্ঞাসু চোখে আয়নার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, ইটস ওকে। সৌরভও আমার নাম। আমার পুরো নাম শাহবাজ সৌরভ আরবি, তবে সৌরভ নামটা সব জায়গায় ইউজ করি না, তাই বেশিরভাগ মানুষই আমাকে শাহবাজ আরবি নামে জানে। ও, কিন্তু আমি এর জন্য সরি বলিনি। আমি সরি বলেছি কারণ এতদিন আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু একবারও ভাবিনি আপনার কতটা কষ্ট হচ্ছে। আপনার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই জেনেও আপনার সাথে ঠিকমতো কথা বলিনি আমি। যখনই আপনি আমার সাথে একটু কথা বলতে আসছেন তখনই মুখ ঘুরিয়ে চলে গেছি আমি। একবারও ভাবিনি এই একা জীবনে মা বাবা আত্মীয় স্বজন ছাড়া সারাক্ষণ একা থাকাটা কষ্ট হয় আপনার। আর আমি তো থেকেও না থাকার মতোই ছিলাম। কখনো আপনার একাকিত্ব, আপনার অসহায়ত্ব কষ্টগুলো বুঝতে চাইনি। সবসময় শুধু অবহেলাই করে গেছি আপনাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন সৌরভ। সৌরভ সাথে সাথেই আয়নাকে বুকে টেনে নিয়ে দু হাতে জড়িয়ে ধরে বলল, এই পাগলি, কাঁদছো কেন তুমি? এখানে তো তোমার কোনো দোষই ছিল না, কারণ তুমি তো তখন আমায় ভালোবাসতে না, আর আমাকে বিয়েও বাধ্য হয়ে করেছিলে তুমি। তোমার জায়গাতে আমি হলে হয়তো সেটাই করতাম যেটা তুমি করেছ। তবে আমি এখন খুব 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 হ্যাপি, কারণ আমি তোমাকে যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে পেয়েছি। তুমি নিজের অজান্তেই এই সাধারণ সৌরভের প্রেমে পড়ে গেছ। হয়তো অনেক আগেই ভালোবেসে ফেলেছিলে আমায়, কিন্তু সেটা বুঝতেও একটু লেট করে ফেলেছ। আর যদি আপনার চাওয়া পূর্ণ না হতো, যদি আমি এই সাধারণ সৌরভকে ভালোবাসতে না পারতাম, কি করতেন তখন? ছেড়ে দিতেন আমায়? সৌরভ আয়নার ঠোঁটের উপরে একটা আঙুল দিয়ে ধরে বলল, হুস, হ্যাঁ এমন কথা কখনো বলো না। নিজেকে ছেড়ে দিলেও তোমাকে ছেড়ে আমার পক্ষে সম্ভব না। তাই তো যখন তুমি বলেছিলে আমার থেকে দূরে সরে যাবে, তখন সেটা সহ্য করতে না পেরে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। ভেবেছিলাম অনেক দূর কোথাও চলে যাব, যেখানে থেকে আর কখনো ফিরবো না। তোমার সামনে কখনো দাঁড়াবো না, আর তোমার কষ্টের কিংবা বিরক্তির কারণ হবো না। সবকিছু ছেড়ে চলে যাব কোনো দূর অজানায়, অজানা গন্তব্যে,
যেটা হতে পারে মৃত্যু কিংবা তোমার অবহেলা আর স্মৃতিগুলো বুকে আগলে রেখে এক নিঃসঙ্গ পথিকের মতো পথ চলা। আয়না চোখের পানি ফেলতে ফেলতে সৌরভের দিকে তাকিয়ে বলল, আই এম সরি, খুব কষ্ট দিয়েছি আমি আপনায়, কিন্তু আপনি ওরকম মিথ্যা কাহিনী আর পরিচয় বানিয়ে অভিনয় করে একদমই ঠিক করেননি। আমি জানি সেটা ঠিক হয়নি, আমি যেটা করেছি সেটা ছিল অন্যায়, কিন্তু এর পিছনে কোনো খারাপ উদ্দেশ্য তো ছিল না, তাই না? সত্যিকারের ভালোবাসা পরীক্ষার জন্যই আমি এমনটা করেছিলাম, নইলে তো আর আমার আসল পরিচয় দিলে তোমাকে আরও অনেক আগে আরও সহজে পেয়ে দিতাম, তাই না? তবুও আই এম সরি, কারণ মিথ্যা তো মিথ্যাই, সেটা ভালো কাজের জন্য হলেও মিথ্যা আর খারাপ কাজের জন্য হলেও। আর এই কথাটাই সবসময় মনে রাখবেন, এখন থেকে আর কোনো মিথ্যে নয়। দেখলেন তো একটা মিথ্যার জন্য কত কিছু ঘটে গেল, অথচ এত সব প্রবলেম তো হতোই না যদি আপনি নিজের সত্য পরিচয়ে আসতেন। আর কেউ যদি আপনাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে, তাহলে সে আপনার যে কোনো পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে, আপনার পাশে থাকবে, কোনো পরিস্থিতিতেই আপনার হাত ছাড়বে না। আপনার বন্ধু যাকে ভালোবেসেছিল সে আসলে আপনার বন্ধুকে ভালোই বাসেনি কখনো, সেজন্যই এভাবে ছেড়ে যেতে পেরেছে। একজনকে দেখে বাকি সব মানুষকে তো বিচার করা যায় না, তাই না? সবাই তো এক হয় না, আর সবার ডিমান্ডও বেশি হয় না। কিছু কিছু মানুষের সবচেয়ে বড় ডিমান্ড হয় ভালোবাসা, যেটা পেলে সে পুরো পৃথিবীটাই পেয়ে যায়। আচ্ছা, আসল কথা তো জিজ্ঞাসাই করা হলো না, আপনাকে যে ছেলেগুলো মাথায় মেরে রাস্তায় ফেলে দিয়েছিল তাদের আর কোনো খোঁজ নেননি? সৌরভ মুচকি হেসে বলল, ওদেরকে আমার লোকেরা ধরে পুলিশে ধরিয়ে দিচ্ছিল, আর তার আগে রামধুলাই তো আছেই। আয়না ফিক করে হেসে উঠল। হঠাৎ আমার কিছু একটা মনে হতেই মুখে রাগী ভাব ফুটিয়ে তুলে বলল সে, আরেকটা কথা বলুন তো, আপনি তো বলেন আপনি প্ল্যান করে আমাকে বিয়ে করবেন বলে বাবার অফিসে চাকরি নিয়েছিলেন, তার মানে কি আপনি জানতেন যে আমি আপনাকে বিয়ে করতে চাইছিলাম না? আপনি কি তাহলে সেদিন রাতেও আমাকে মিথ্যা বলেছিলেন যে আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না? সৌরভ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি সত্যিই জানতাম না যে তুমি আমাকে বিয়ে করতে চাও না, আমি তোমার বাবার অফিসে চাকরি করি বলে। আসলে আমি তোমার বাবাকে প্রথম থেকেই খুব বিশ্বাস আর ভরসা করতে শুরু করি, তার সৎ চিন্তা ভাবনা আর উদারতা মনোভাবের জন্য। তাই তিনি যখন বলেছিলেন তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, তখন আমি ওনার কথাটাই বিশ্বাস করে নিয়েছিলাম আর ভীষণ খুশিও হয়েছিলাম। যদিও তিনি সেদিন মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু সেটারও হয়তো বা কোনো আমার মতোই ভালো উদ্দেশ্য ছিল। হয়তো তিনি তোমাকে একজন সৎপাত্রীর হাতে তুলে দেওয়ার জন্য এমন একটা মিথ্যা বলেছিলেন। তবে আমি কিন্তু সেটা সত্যি ভেবে তোমার প্রতি খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো আমি একটা সাধারণ ঘরের সাধারণ ছেলে জানা সত্ত্বেও মন থেকে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। হয়তো আমি তোমাকে যেমনটা চেয়েছিলাম তুমি ঠিক তেমনটাই, একদম তোমার বাবার মতো সরল মনের, যার চাহিদাটা খুব অল্প কিন্তু মনটা অনেক বিশাল। আর সেই জন্যই আমি ভেবে নিয়েছিলাম বিয়ের পর খুব শীঘ্রই আমি তোমাকে আমার আসল পরিচয়টা জানিয়ে দিব। কিন্তু বিয়ের রাতে তোমার সব কথাগুলো শুনে তো আমার সব আশার গড়ি বালি পড়ে গেল। ও, আপনি তাহলে বলতে চাইছেন আমি আমার বাবার মতো ভালো মনের নয়, আমার ডিমান্ড খুব বেশি, আর আমি আপনার মনের মতো নয়, তাই তো? আরে না না বাগদি, তুমি ঠিক তেমনটাই যেমনটা আমি চেয়েছি। কিন্তু সমস্যাটা ছিল কোথায় জানো তো? তুমি তোমার মন বুঝতেই অনেকটা লেট করে ফেলেছ। নিজের মনকে তুমি বুঝতেও পারোনি আর গুরুত্বও দাওনি। তুমি গুরুত্ব দিয়েছো তোমার মস্তিষ্ককে। তোমার মস্তিষ্ক তোমাকে যেটা বলেছে তুমি সেটাই করেছ, সেটাই শুনেছ। আর এই কারণেই তুমি এইরকম বিহেভিয়ার করতে তখন। আর তাই হয়তো আমার প্রতি তোমার ভালোবাসাটা তুমি অনেক দেরিতে উপলব্ধি করতে পেরেছ। তবে দেরিতে হলো যে তুমি উপলব্ধি করতে পেরেছ, তাতেই আমি অনেক খুশি। এখন তো আমার সেই রাতের কথা ভাবলেই গাটা কাটা দিয়ে ওঠে। যদি সেদিন অ্যাক্সিডেন্টে আমার কিছু হয়ে যেত তাহলে তো আমার জানা হতো না তুমি আমায় ভালোবাসো। হুস, এসব বাজে চিন্তা আর কখনো মাথায় আনবেন না। আর কখনো যদি আমার সাথে কোনো রাগারাগি হয়, তবুও ভুলেও কখনো রাগের মাথায় বাড়ি থেকে বের হয়ে যাবেন না। আর কার ড্রাইভ তো একদমই না, মনে থাকবে? থাকবে ম্যাডাম। এবার বলুন আমার কৃতকর্মের জন্য আমার কি শাস্তি রেডি করেছেন? আয়না মিষ্টি হেসে সৌরভের নাক টেনে দিয়ে বলল, আপনার শাস্তি হচ্ছে এখন থেকে কোনো মিথ্যা বলা যাবে না, আর আমার কথা মতো চলতে হবে, আর খুব শীঘ্রই সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে হবে। আর সৌরভ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, আর কি? আয়না লাজুক হেসে সৌরভের বুকে মুখ লুকিয়ে বলল, আমাকে একটা ছোট্ট কিউট সৌরভ এনে দিতে হবে। সৌরভ দুষ্টু হেসে বলল, তাহলে চলো
এখনই ছোট্ট কিউট সোহরা বানার ব্যবস্থা করি। আয়না সৌরভের বুক থেকে সরে গিয়ে সৌরভের হাতে একটা চিমটি কেটে দিল। সৌরভ চিমটি খেয়ে আহ বলে চিৎকার দিয়ে উঠল। আয়না ভেঙচি কেটে বলল, ইস কত শখ, আগে সুস্থ হন তারপর বাকি সব। সৌরভ চিমটি খেয়ে হাত ডলতে ডলতে বলল, তাই বলে চিমটি দিবে? অন্য কিছুও তো দিতে পারতে। বলে সৌরভ আয়নাকে একটানে নিজের বুকের উপর নিয়ে ফেলল। দুজনে এভাবেই একে অপরের সাথে খুনসুটিতে মেতে উঠল।